ভাইয়েরা পুরো ফ্রি লাইভ ক্লাসের ভিডিও রেকর্ডিংটা স্টার্ট করে দিছি। আপনারা ইনশাল্লাহ এই লাইভ ক্লাসের ভিডিওটা মানে ফ্রি যে ভিডিওটা ফ্রি ক্র্যাশ কোর্সের এটা ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল অথবা আপনাদের ইমেইলে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আবার একটু বলতেছি, আজকের এই লাইভ ক্লাসটা ফ্রি ক্লাসটার থ্রুতে আমরা HTML, CSS, তার সাথে হচ্ছে বুটস্ট্র্যাপ এবং মিডিয়া কোয়েরি এগুলো ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইটকে কীভাবে হচ্ছে রেসপন্সিভ হিসাবে তৈরি করতে হয়, সেটাকে কীভাবে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করতে হয়, সেটাকে কীভাবে হচ্ছে মার্কআপ ভ্যালিডেশন হচ্ছে করতে হয়, সহজভাবে যদি বলি একটা রেসপন্সিভ ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করবেন তার একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ক্লাসের টাইমটা কম, কিন্তু তারপরেও আমরা এখানে যতটুকুই পারি না কেন আমরা ডিপলি শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ক্লাসটা থেকে আপনারা উপকৃত হবেন কিভাবে? আপনি যদি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে যান বা কোডিং বিষয়টা যদি আপনার ভালো লাগে, আজকের যে ক্লাসের যে কনসেপ্টগুলো এগুলো আপনাদেরকে খুব হেল্প করবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আছি আমি মিনহাজ ফয়সাল, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর, শিখবে সবাই। পাশাপাশি আমি কাজ করতেছি লিড মেন্টর হিসেবে এবং পাশাপাশি আমি কাজ করতেছি হেড অফ অ্যাকাডেমিক হেড অফ হচ্ছে লার্ন.ডট শিখবে সবাই। কিছুদিন আগে হেড অফ সাপোর্ট থেকে আপাতত অব্যাহতি নিছি, কারণ সব কিছুর প্রেশারে এত তো হচ্ছে মিলানো যায় না, পাশাপাশি আমার নিজেরও তো হচ্ছে কিছু কাজকর্ম আছে। সো যাই হোক, শিখাইতে ভালো লাগে দেখে আল্লাহ তাআলা মানে শেখানোর একটা তৌফিক দিছে দেখেই আপনাদের সাথে হচ্ছে এখন পর্যন্ত আছি। চলেন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। এই যে প্রজেক্ট আমরা করব এইটা ফিগমার একটা ফাইল থেকে আমরা একটা ওয়েব এলিমেন্টে আমরা রূপান্তর করার কাজটা আমরা করব। সো আমাদের একটা ফিগমা ফাইল ধরে নেন, আপনার ক্লায়েন্ট আপনাকে এই ফিগমা ফাইলটা দিছে। সো এই ফিগমা ফাইলটা দেওয়ার পরে এই ফিগমা ফাইলটা থেকে আপনি কাজ করবেন। একটু হালকা একটু বেসিক আইডিয়া দিয়ে দিই, আমি ধরে নিচ্ছি যে আপনাদের একদম আইডিয়া জিরো, ওইভাবে করেই আমি হচ্ছে ক্লাসটাকে নেওয়ার চেষ্টা করব। সো ফার আপনি যদি অনেক বেশিও পারেন, আপনি যদি একবারে নাও পারেন, সবাই যাতে মোটামুটি করে কিছু হইলেও বুঝতে পারি, তার জন্য একবারে জিরো থেকেই আমি এখানে কথাগুলো বলবো। সো ফিগমা ফাইল নিয়ে কাজ হয় কিভাবে? ক্লায়েন্ট আপনাকে কী করবে জানেন? একটা লিঙ্ক দিবে। এই যে হচ্ছে ধরেন আমাদের ফিগমা ফাইলের লিঙ্কটা, ক্লায়েন্ট আপনাকে যেটা করবে, আমি একটু প্রাইভেট মোডে চলে যাই, ক্লায়েন্ট আপনাকে এরকম একটা লিঙ্ক দিবে, দিয়ে বলবে যে এইটা আমার একটা ফিগমা ফাইল, তুমি এইটাকে কী করো, কনভার্ট করো। সো আজকের এই ক্লাসটাতে আমরা শুধুমাত্র হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। কোনো অন্য কোনো বিষয় হচ্ছে এখানে আনবো না, কারণ অন্যান্য টপিকগুলো আনতে গেলে ক্লাসের টাইম আরও লম্বা হয়ে যাবে। আর রেকর্ডিংটা তো হচ্ছে চলতেছেই, রেকর্ডিংটা ইনশাল্লাহ আপনারা তো পাবেনই। সো ক্লাসে আপনাকে যখন ক্লায়েন্ট আপনার এরকম একটা ফিগমা ফাইল দিবে, দিয়ে বলবে এটাকে কনভার্ট করো, মানে একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে দাও, তখন আপনাকে যেটা করতে হবে সবার প্রথমে ফাইলটা নিয়ে এসে আপনাকে হচ্ছে কি ইউআরএল রান করতে হবে। এই ফিগমা ফাইলগুলো আমরা সাধারণত দুই রকমে আমরা কি করতে পারি, দুই রকমে এই ফিগমা ফাইলগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ফিগমা ফাইলগুলো ব্যবহার করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে figma.com। আপনি যখনই এই ফাইলটা রান করবেন তখনই দেখবেন হচ্ছে এখানে figma.com আপনাকে দেখাবে। সো আপনি যখনই ফিগমার এই ফাইলটা রান করবেন, আপনার ইউআরএলটা রান করবেন, আপনাকে figma.com-এ সাইন ইন করে নিতে হবে। এই ফিগমা ফাইলটা ব্যবহার করার দুইটা সিস্টেম। এক, আপনার যদি কম্পিউটারে ফিগমার অ্যাপটা বা ফিগমার যে হচ্ছে প্রোগ্রামটা সেটা যদি ইনস্টল করা থাকে, আপনি সেটা দিয়েও কাজ করতে পারবেন। অথবা সরাসরি হচ্ছে আপনার কোনো কিছু ইনস্টল করার দরকার নেই, আপনি ব্রাউজারে আসেন, এসে হচ্ছে ইউআরএলটা রান করেন, রান করলেই আপনাকে হচ্ছে ওরা বলবে যে তুমি যদি এই ফিগমা ফাইলটা দিয়ে কাজ করতে চাও, আমাদের এখানে আগে কী করে নাও, আগে এখানে সাইন ইন করে নাও। সো আপনাকে এই কন্টিনিউ উইথ গুগল দিয়ে খালি হচ্ছে সাইন ইন করতে হবে, বাস। সাইন ইন করার পরপরই আপনাকে ঠিক করে এরকম একটা প্ল্যাটফর্মে, মানে একটা আর্টবোর্ড, এটা তো এই বিষয়গুলো তো কম বেশি আমরা জানি। আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনার না, আমরা ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। সো আমাদের যে হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড কম্পোনেন্টসগুলোর আইডিয়া খুব ভালোভাবে জানা থাকা লাগবে, বিষয়টা এমন না। আমাদের জাস্ট এই এলিমেন্টটাকে, এইখানে হচ্ছে এটা তো একটা গ্রাফিক্যাল এলিমেন্ট, এটাকে ওয়েব এলিমেন্টে রূপান্তর করতে গেলে এইখান থেকে হচ্ছে জাস্ট কিছু হচ্ছে বেসিক টুল এবং এই কন্টেন্টগুলোকে কীভাবে গ্র্যাব করে এখান থেকে বের করে নেওয়া যাইতে পারে ইত্যাদি কিছুটা আইডিয়া থাকলেই আমাদের জন্য এনাফ। ওকে, সো ফিগমা ফাইলটা দিব, মানে ক্লায়েন্ট আমাদেরকে ইউআরএলটা দিবে, ইউআরএলটা আমরা রান করব, সাইন ইন করব, সাইন ইন করলেই দেখা যাবে হচ্ছে আমাদেরকে এবার কী করতে দিবে, figma.com এই প্ল্যাটফর্মটা এই ফিগমা ফাইলটাকে আমাদের ব্যবহার করতে দিবে। এই ব্যবহার করার অ্যাক্সেসটা কিন্তু আবার দুই রকমের। একটা ব্যবহার করার অ্যাক্সেস হচ্ছে ভিউ অ্যাক্সেস। নর্মালি আপনার ক্লায়েন্টে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে ভিউ অ্যাক্সেস বা রিড অ্যাক্সেস দিবে, আপনি খালি ওকে দেখতে পারবেন, আপনি এখান থেকে দেখে হচ্ছে এই এলিমেন্টগুলো সিলেক্ট করে এখান থেকে কন্টেন্টগুলো নিতে পারবেন। আর আরেকটা হচ্ছে এডিট অ্যাক্সেস। সো আপনাকে যখনই ক্লায়েন্ট আপনাকে একটা ভিউ অ্যাক্সেস দিবে, ভিউ অ্যাক্সেস পাওয়ার পরে ইফ পসিবল আপনি সেটাকে এডিট অ্যাক্সেসও বানায় নেবেন যদি পসিবল হয়। কেন?
কারণ আপনি যখন বুটস্ট্র্যাপ দিয়ে একটা লেআউট করতে যাবেন, বুটস্ট্র্যাপ দিয়ে কেন নর্মালি আমরা লেআউট করি? বুটস্ট্র্যাপটা কি? HTML CSS এর আইডিয়া তো আমাদের আছে। HTML এর সাহায্যে ওয়েবসাইটের কন্টেন্ট রেডি করা হয়, CSS এর সাহায্যে কন্টেন্টগুলোকে স্টাইল করা হয়। আর বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, CSS এর একটা টুল কিট অথবা CSS বেসড ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্ক, যেই ফ্রেমওয়ার্কের সাহায্যে আপনি একটা ওয়েবসাইটকে খুব দ্রুত তৈরি করতে পারবেন এবং ওয়েবসাইটটা রেসপন্সিভও হবে এবং ওয়েবসাইটটা আবার লোডিংও করবে খুব ফাস্ট এবং আপনাকে খুব অল্প সময়ে আপনি খুব অনেক বেশি আউটপুট আপনি জেনারেট করতে পারবেন, অনেক বেশি কাজকর্ম আপনি করতে পারবেন। এই হচ্ছে টোটাল বুটস্ট্র্যাপের কনসেপ্ট। বুটস্ট্র্যাপের ভেতরে কিন্তু HTMLও আছে, বুটস্ট্র্যাপের ভেতরে CSS এর ব্যবহারও আছে, বুটস্ট্র্যাপের ভেতরে কিন্তু জাভাস্ক্রিপ্টের ব্যবহারও আছে। বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস আপনারা যারা ব্যবহার করছেন এই বিষয়গুলো তারা জানেন অলরেডি, না জানলেও সমস্যা নাই। টুকটাক করে আমরা এখান থেকে দেখতে দেখতে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সো যেটা বলতেছিলাম, ক্লায়েন্ট আমাদেরকে এই টেমপ্লেটটা দিছে, এখন এই টেমপ্লেটটাকে আমরা HTML CSS বুটস্ট্র্যাপ ব্যবহার করে ওয়েব এলিমেন্টে একটা ওয়েবসাইট দেখার মতন রূপান্তর করব। সো এই যে ক্লায়েন্ট আমাদেরকে ডিজাইনটা দিছে, এটা মাথায় রাখেন, ক্লায়েন্ট ম্যাক্সিমাম সময় আমাদেরকে ডেস্কটপ স্ক্রিনের হচ্ছে একটা ডিজাইন দিয়ে থাকে। আমরা স্ক্রিনের সাথে একটু পরিচিত হই, হ্যাঁ, স্ক্রিনগুলো একটা রেসপন্সিভ ওয়েবসাইট যেহেতু তৈরি করবেন, স্ক্রিনের সাথে আপনাকে কিন্তু পরিচিত হইতে হবে। টোটাল আমাদের কিন্তু 6টা স্ক্রিন। আমি একটু ব্রাউজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি একটু গুগল ক্রোমটাই একটু ওপেন করলাম, ধরেন গুগল ক্রোম, অথবা ধরেন হচ্ছে আমি এখান থেকে getbootstrap.com এর যে ওয়েবসাইটটা আছে সেটাতে চলে যেতে পারি। আমি কেন গুগল ক্রোম হচ্ছে ওপেন করলাম সেটা একটু বলি। গুগল ক্রোম দিয়ে এই বিষয়গুলো বা এই যে রেসপন্সিভনেসের যে চেক করার যে বিষয়টা, এটা খুব ভালোভাবে মেনটেন করা যায়। এটা খুব ভালোভাবে মেনটেন করার জন্যই না আমরা বুটস্ট্র্যাপের পার্টের এই ডকুমেন্টেশনটা হচ্ছে দেখব। শুধু যে আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন দেখি বিষয়টা কিন্তু এমন না। এই যে গ্রাফিক ডিজাইনার যারা হচ্ছে একটা PhD মানে ওয়েব এলিমেন্ট না, যারা হচ্ছে একটা ওয়েবসাইটের UI তৈরি করে PhD দিয়ে, অথবা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে, অথবা হচ্ছে ফিগমা দিয়ে, অথবা XD দিয়ে, প্রত্যেকেই কিন্তু অ্যাটলিস্ট বুটস্ট্র্যাপের সম্পর্কে তাদের হচ্ছে একটা হচ্ছে আইডিয়া থাকে। সেটা কি জানেন? যে বুটস্ট্র্যাপ ব্যবহার করে ওয়েবসাইটের রেসপন্সিভনেস কীভাবে হচ্ছে মেনটেন করা হয়, ওয়েবসাইটের যে কাঠামোটা সেটা কীভাবে হচ্ছে এখানে কাজ করতেছে। এক নজর আমি আপনাদেরকে ওই বিষয়টা একটু রিভিশন দেওয়াই। যদি এটা রিভিশন দেন সোফার আপনাদের কি হবে, মোটামুটি এই আইডিয়াগুলো আবার হচ্ছে কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি getbootstrap.com এ আসি, আমরা যদি ডকুমেন্টেশন পড়া শুরু করি এবং এইখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যেয়ে যদি আমরা হচ্ছে ব্রেক পয়েন্টের পার্টটা দেখি, তাহলে মোটামুটি আমরা স্ক্রিনের আইডিয়াগুলো পেয়ে যাব। টোটাল স্ক্রিন কিন্তু 6টা। একটু স্ক্রিনের আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ না হলে আপনি রেসপন্সিভনেসে কাজ করতে পারবেন না। কেউ যদি জেনেও থাকেন আবার তার রিভিশন হবে, আর কেউ না জানলে তো হচ্ছে শুরু থেকেই দেখতেছেন, সো এটা তো একটা বেনিফিট থাকবেই। সো ব্রেক পয়েন্ট কাকে বলে? টোটাল 6টা স্ক্রিন বলতেছি আমি, যে এই যে 6টা স্ক্রিন বললাম, একটা স্ক্রিনের সাইজ কত, একটা স্ক্রিন কতটুকু বড় হইলে বলবো যে আচ্ছা ওর সাইজ এইটা, কতটুকু ছোট হইলে বলবো যে না ওর সাইজ অন্যটা। এই যে সাইজগুলো, স্ক্রিনের সাইজগুলো যে মেনটেন করি না আমরা, সেই বিষয়টাই আমরা কিন্তু মেনটেন করে থাকি এই ব্রেক পয়েন্টের থেকে। বুটস্ট্র্যাপ এই জিনিসটাকে খুব সুন্দর করে সাজাইছে এবং অন্যান্য যত জায়গার যত ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার হোক বা ওয়েব ডিজাইনার হোক, তারা কিন্তু এই বিষয়টা হচ্ছে ফলো করে, স্ট্যান্ডার্ড হিসাবে এটাকে ধরে। বুটস্ট্র্যাপ তৈরি করছে কারণ এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, টুইটারের যে ডেভেলপাররা তারাই কিন্তু হচ্ছে বুটস্ট্র্যাপটাকে তৈরি করছিল। এই বুটস্ট্র্যাপটাকে কিন্তু অনেকে টুইটার বুটস্ট্র্যাপ নামেও হচ্ছে চিনে থাকে। সো এইখানে দেখেন 6টা স্ক্রিন, একটা হচ্ছে এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই এটা বুঝবো কীভাবে? নর্মালি হচ্ছে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি সেই ডিভাইসের উপর ডিপেন্ড করে আপনি বুঝতে পারেন। যেমন আপনি ল্যাপটপ ডিভাইস ব্যবহার করতেছেন, ল্যাপটপের থেকে আরও বড় মনিটর আছে, তার থেকে আরও বড় মনিটর আছে, আবার ল্যাপটপ থেকেও কিন্তু হচ্ছে ছোটো মনিটর আছে, আবার আপনি কিন্তু মোবাইল স্ক্রিনেও কিন্তু হচ্ছে কী করেন, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন। সহজভাবে যদি বলি, আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওই ওয়েবসাইট মাস্ট রেসপন্সিভ হইতেই হবে এবং আপনার কোডের স্ট্রাকচার HTML CSS বা যাই বলেন না কেন সেটা স্ট্যান্ডার্ড হইতে হবে। তার ভেতরে কোনো বাগ থাকতে পারবে না, মানে কোনো ভুল থাকতে পারবে না। এবং তার সাথে তার ভেতর আপনি যে কোডিংগুলো করছেন এই কোডগুলোর ক্রস ব্রাউজার সাপোর্ট থাকতে হবে। ক্রস ব্রাউজার সাপোর্ট জিনিসটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে। এমনভাবে কোডিং করবেন যে আপনার ওয়েব এলিমেন্ট বা CSS অথবা জাভাস্ক্রিপ্ট অথবা jQuery যাই করতেছেন আপনি, এগুলো যাতে সব ব্রাউজারে পারফেক্টলি রান করে। যদি রান না করে তাহলে কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইটে কাজ করবে না। আর তার থেকেও সবচেয়ে বড় যে বিষয়টা, ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনার ওয়েবসাইটে রেসপন্সিভ হতে হবে। এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট কিন্তু রেসপন্সিভ। আমরা যদি ইনস্পেক্ট করি তখনই দেখতে পারবেন নিচের দিকে একটা টোগলার চলে আসছে এবং এই টোগলার দিয়ে কিন্তু আমরা হচ্ছে কী করতে পারবো, ব্রাউজ করতে পারবো। দেখেন রেসপন্সিভনেস বুঝবো কীভাবে? আপনি যখন ডেস্কটপ স্ক্রিনে গেছেন, কম্পিউটার স্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিন, বড় স্ক্রিনের কন্টেন্টগুলো দেখছেন, বড় স্ক্রিন অনুপাতে ঠিক মতন হচ্ছে চলে আসছে।
যেহেতু এখানে জায়গা বড়, ওকে আমি মোটামুটি হচ্ছে কী করতে পারতেছি, কন্টেন্টগুলো পাশাপাশি করেই হচ্ছে আমি দেখতে পাচ্ছি, সুন্দর করে পাশাপাশি দেখা যাচ্ছে। বাট যখন মোবাইল স্ক্রিনে গেলাম, মোবাইল স্ক্রিনে তো জায়গা বেশি নাই। সো এইখানে দেখেন, এইখানে কন্টেন্টগুলো কিন্তু হচ্ছে লেআউট আবার চেঞ্জ হয়ে মোবাইল স্ক্রিন অনুপাতে নিচেকে খাপ খাওয়ায় নিয়ে আসা হয়েছে। আবার যদি আপনি এমডি স্ক্রিনে যান, ট্যাব স্ক্রিন যেটাকে বলে থাকি আমরা, তখন আবার হচ্ছে কী হইতেছে, ডিফারেন্ট একটা মোডে, ডিফারেন্ট একটা লুকে আপনার সামনে ওয়েবসাইটটার কন্টেন্টগুলো আসতেছে। আপনি এমনভাবে ওয়েবসাইট তৈরি করবেন যাতে ওয়েবসাইট এই 6টা স্ক্রিনে নিজেকে খাপ খাওয়াই নিয়ে সুন্দর করে চলে আসে। আর এর জন্যই কিন্তু আপনাকে কোডিংগুলো করতে হবে। আপনি যখন একটা কোড করে একটা জিরো থেকে একটা ওয়েবসাইট তৈরি করবেন, তার ফিলিং, তার মজা অন্য কোনো কিছুর সাথে আপনি হচ্ছে তুলনা করতে পারবেন না। আজকের এই ফ্রি লাইভ ক্লাসগুলোর এগুলোর উদ্দেশ্য কী? আপনি নতুন স্টুডেন্ট হন, আপনি পুরাতন স্টুডেন্ট হন, আপনি পারেন অথবা আপনি পারেন না, যাই হন না কেন, আপনি যাতে মোটামুটি এই ক্লাসটা করে এইখান থেকে উপকৃত হইতে পারেন। আপনি পুরাতন স্টুডেন্ট, নো প্রবলেম, তাহলে কি হয়েছে যে হচ্ছে আপনার একবার রিভিশন হয়ে গেল। আপনি নতুন স্টুডেন্ট, ওকে, তাহলে একটা কনসেপ্ট আপনি সুন্দর করে পাইছেন। আর আপনি শুরু করতে চাচ্ছেন ওয়েব ক্যারিয়ারটা, কীভাবে কাজ করবো ভাইয়া, সো এই বিষয়গুলো একটু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলেই আপনি একটা ফাইল পাথ আপনি মিলাই ফেলতে পারবেন যে এইটা কিভাবে কাজ করে বা আপনি কিভাবে সামনের দিকে আগাবেন। ভাইয়ারা আপুরা, আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? ওকে, আপনাদের একটু 6টা স্ক্রিনের সাথে পরিচয় করা দিই। এখানে টোটাল বুটস্ট্র্যাপের পার্টে কয়টা স্ক্রিন? 6টা স্ক্রিন। হ্যাঁ, এক্সট্রা স্মল আপনার হাতের যে মোবাইলটা, মোবাইলে যে পোর্ট্রেট মোড সবচেয়ে ছোটো যে স্ক্রিন, সেটা হচ্ছে এক্সট্রা স্মল। তার থেকে বড় যেটা, সেটা হচ্ছে কি, মোবাইলটাকে যখন আপনি ল্যান্ডস্কেপ একটু কাত করে ধরেন, ওইটা হচ্ছে স্মল। তার থেকে বড় হচ্ছে মিডিয়াম বা ট্যাব, তার থেকে বড় হচ্ছে লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ। এগুলোর সাইজ দিয়ে ডিফাইন করা, পিক্সেল দিয়ে একবারে ডিফাইন করে দেওয়া হয়েছে। একবার একটু পড়াই দিচ্ছি, যেমন 576 পিক্সেলের ছোটো হলেই এক্সট্রা স্মল, 576-এর ছোটো হলেই এক্সট্রা স্মল। যেমন আমি একটু এই গুগলের এই পেজটা, সার্চ পেজটাই একটু ইন্সপেক্ট করে দেখাই। 576-এর ছোটো না? এই যে দেখেন, এখানে দেখেন 3টা বাটন দেওয়া আছে। এই যে 3টা বাটনে ক্লিক করলে উপরে কিন্তু স্ক্রিন সাইজ দেখাবে আপনাকে। সো আপনি এখানেও লিখতে পারেন 576-এর ছোটো, তার মানে 575। এই যে এখানে আমি 575 লিখতেছি। এই যে 575 পর্যন্ত যে স্ক্রিন সাইজটা, এইটাই হচ্ছে কিন্তু আমার কিসের, এটা হচ্ছে আমার এক্সট্রা স্মলের। তার মানে আমার স্ক্রিন সাইজটা যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জের ভিতরে থাকবে, 575 ক্রস না করবে, ততক্ষণ আমি বলতে পারবো যে আমি এখন একটা এক্সট্রা স্মলের স্ক্রিন আমি দেখতেছি। ওকে, নর্মালি এই 575 এত বড় হয় না স্ক্রিনগুলো। পপুলার স্ক্রিনগুলো হচ্ছে আপনার ধরেন, এই যে এখানে বাটনটাতে ক্লিক করলে দেখবেন 320 পিক্সেল এইটা, তারপরে পাশের বাটনটা ক্লিক করলে দেখবেন হচ্ছে 375, তার পাশের বাটনটা ক্লিক করলে 425। এই 3টা বাটনই এক্সট্রা স্মলের। এই এক্সট্রা স্মলের পরে যে বাটনটা দেওয়া আছে, সেটা হচ্ছে মিডিয়াম বা ট্যাবলেটের। হ্যাঁ, মিডিয়াম বা ট্যাবলেটের, যেটা স্ক্রিন সাইজ 768 থেকে শুরু হইতেছে। 768 থেকে শুরু হয়ে শেষ হয়েছে কত দেখেন, 992-তে লার্জ স্ক্রিন শুরু হয়েছে। তার মানে এর 1 পিক্সেল আগে যান, কত, 768 থেকে 991, 768 থেকে 991 পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার এমডি স্ক্রিন। মাঝখানে কিন্তু একটা স্মল স্ক্রিনও আছে। স্মল স্ক্রিনের জন্য আপনি যেটা করবেন, এমডি স্ক্রিনে যেয়ে না, এখান থেকে ভ্যালু 1 পিক্সেল কমাই দিবেন, বাস স্মলে চলে আসছেন। অথবা ভালো হয় স্মল স্ক্রিনের রেঞ্জটা যেখান থেকে শুরু হয়েছে সেটা দিয়ে যদি চেক করেন, 576 থেকে শুরু হয়েছে, এইখানে লেখেন 576। এই স্ক্রিন সাইজের ডেফিনেশনগুলো যদি আপনার ভিতরে ক্লিয়ারলি না বসে, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনার ক্লায়েন্ট আপনাকে উল্টাপাল্টা বলে হচ্ছে বুঝাইতে পারে যে আমার ওয়েবসাইট তো হচ্ছে মোবাইল স্ক্রিনে কী বলে, ডেস্কটপ স্ক্রিনে ঠিক মতন আছে, মোবাইল স্ক্রিনে তো ঠিক মতন নাই। তার মানে সে বুঝাচ্ছে তার ওয়েবসাইটটা রেসপন্সিভ না। সো আপনাকে এখানে স্ক্রিনের সাইজগুলো ইন ডেপথে জানতে হবে। এখন আপনি যদি জানার পরেও ভুলে যান, ভাই আমার মনে থাকে না, ওকে, নো প্রবলেম, এই যে বুটস্ট্র্যাপের পার্টে চলে আসবেন, এই ব্রেক পয়েন্টের পার্টে চলে আসবেন, এইখান থেকে স্ক্রিনের সাইজটা দেখবেন। এই পার্টটা দেখে গ্রাফিক ডিজাইনাররাও কিন্তু হচ্ছে ওয়েবের কন্টেন্টগুলো তৈরি করে থাকে, মানে ইউআই বা তারা যে ডিজাইনটা তৈরি করে, তারা ওই ডিজাইনটাকে কিন্তু সাজায় রাখে। যেমন আপনাদেরকে যদি এই ফিগমা পার্টটা দেখাই, এইখানে ফিগমাটা ফিগমা গেল এই যেটা, তাই না, এটা দিয়ে আমরা কাজ করবো। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে হচ্ছে ভিউ অ্যাক্সেস দিছে। আচ্ছা, এখানে ভিউ অ্যাক্সেস পাওয়ার পর আপনি একবারে উপরে দেখেন, এখানে নাম দেখতে পারবেন, বলতেছে এইটার নাম হচ্ছে ল্যান্ডিং পেজ, ডেস্কটপ ভিউ, ইত্যাদি ইত্যাদি নাম বলতেছে, তাই না? বাট এইখানে গ্রিড এই জায়গায় গ্রিডটা হচ্ছে নিয়ে আসা দরকার কিন্তু। সো আপনি গ্রিডটা না, ভিউ অ্যাক্সেস থাকলে হয়তো হচ্ছে ঠিক মতন নাও পেতে পারেন। তার জন্য একটা কাজ করবেন, সেটা কি, আপনি এই টেমপ্লেটটাকেই, ফিগমার এই টেমপ্লেটটাকেই আপনি আপনার ফিগমা.com কিন্তু এখন আপনারও একটা অ্যাকাউন্টও হয়ে গেছে। আপনি যখন সাইন আপ করছেন এখানে, আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। একবারে কোনায় দেখেন, কোনায় এই জায়গাতে আছে হচ্ছে ব্যাক টু ফাইল। এই ব্যাক টু ফাইলের এই অপশনটাতে আপনি ক্লিক করেন। এটাতে ক্লিক করলেই না আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ফিগমা.com-এর আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই নিয়ে যে এইখানে আপনাকে দেখাবে যে এই যে তুমি একটু আগে এই ফাইলটা নিয়ে কাজ করতেছিলা, আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে ওপেন ইন এ নিউ ট্যাব দিব, তাহলে হচ্ছে ঠিক ওইটাই আবার ওপেন হয়ে যাবে।
তবে ভালো হয় আপনি যদি এই লিঙ্কটা সেভ রাখেন, আপনার ক্লায়েন্ট আপনাকে এই লিঙ্কটা দিছে, তো আপনি এই লিঙ্কটা সেভ রাখেন, কারণ আপনার হয়তো বা দেখা যাবে যে হচ্ছে সবসময় এখানে সাজেশন দেখাইতে নাও পারে। হ্যাঁ, এখানে এগুলোকে আবার স্টার মার্ক দিয়ে এগুলোকে আবার সেভ করে রাখা যায়, এখানে সেভ করার হচ্ছে অপশন আছে। আপাতত হচ্ছে এখানে সেভ করার অপশনটা আমি পাচ্ছি না, হয়তো হচ্ছে আরও কয়েকটা দিন কাজ করলে তখন হয়তো ওরা বলবে যে এই যে দেখেন এখানে কোনো একটা স্টার মার্ক চলে আসে না, এরকম একটা স্টার মার্কও চলে আসবে কিছুদিন কাজ করলে, তখন হয়তো বা চলে আসে। এইটা আমার ভিউ এক্সেস, কিন্তু ভিউ এক্সেসের গ্রিডটা আপনি এখানে দেখতে পারবেন না ঠিক মতন। ফিগমা দিয়ে কাজ করতে গেলে আপনাকে একটু এডিট এক্সেসও নিতে হবে। এখন এডিট এক্সেস আপনি ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে চাওয়ার দরকার নেই, আপনি কী করবেন, আপনার কাছে তো ভিউ এক্সেস আছে, রাইট বাটন ক্লিক করে আপনি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারেন, আপনার এইখানেই হচ্ছে এই ফাইলটা ডুপ্লিকেট হয়ে যাবে। অথবা আপনি এই উপরের দিকে দেখবেন এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি যদি বলেন যে হচ্ছে ডুপ্লিকেট টু ইয়োর ড্রাফট, এইটাতে ক্লিক করলাম, এই যে ক্লিক করে দিছি না, এটা ডুপ্লিকেট করতেছে, কিন্তু এই যে ডুপ্লিকেট করে নতুন একটা ফাইল এখানে ওপেন করে দিলাম। আপনার ক্লায়েন্ট আপনাকে ভিউ এক্সেস দিচ্ছে, আপনি সেই ফাইলটাকে পাওয়ার পরে সেটাকে লাগলে হচ্ছে এডিট এক্সেসও নেবেন। ওকে, সো এইটা ভিউ এক্সেস আর এডিট এক্সেস এটার ভিতরে পার্থক্য বুঝবেন কীভাবে। যখন ভিউ এক্সেস আপনি পাবেন তখন আপনাকে বেশি টুল দিবে না, অল্প কিছু টুল দিবে, যেমন মুভ টুল। এখানে এটা দিয়ে হচ্ছে নর্মালি আমরা এখানে কন্টেন্ট সিলেক্ট করব। ওকে, এখানে দিয়ে ওকে দিয়ে আমরা কী করব, কন্টেন্ট সিলেক্ট করবো। এই যে এখানে আরেকটা আছে হ্যান্ড টুল, যেটা দিয়ে হচ্ছে কন্টেন্ট আপনি গ্র্যাব করতে পারবেন। এখানে মুভ টুল দিয়ে বা এই সিলেকশন টুল দিয়ে যখন কোনো একটা এলিমেন্টকে আপনি সিলেক্ট করবেন বা ডবল ক্লিক করবেন তখন ওইটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, অনেক সময় ঠিক মতন সিলেক্ট না হলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করেও আপনি চাইলে হচ্ছে ক্লিক করতে পারেন। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করলেও কন্টেন্টটা দেখবেন যে হচ্ছে একবারে যা আছে লেয়ার অনুযায়ী সিলেক্ট হয়ে যাবে। আমি কিন্তু ধরে নিচ্ছি যে আপনারা ফটোশপের সাথে কিছুটা হলেও পরিচিত আছেন। সো ফটোশপের সাথে যদি পরিচিত হন, আপনারা জানেন কন্টেন্টগুলোকে বসানো হয় কিন্তু হচ্ছে লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার ধরে ধরে একটা কন্টেন্ট তৈরি করা হয়। সো এখানেও দেখেন, এখানেও কিন্তু ব্যতিক্রম না, ফিগমাতেও এখানে লেয়ার বাই লেয়ার আপনার হচ্ছে কন্টেন্ট দেওয়া। এখানে লেয়ারটা আপনি হাতের বাম দিকে দেখতে পারবেন, আর হাতের ডান দিকে কী থাকবে, ডান দিকে থাকবে হচ্ছে কিছু প্রপার্টি। এই প্রপার্টি দেখে আপনি কিছু কোডের অনুমান করতে পারবেন। আগে এইটা বেশ কিছুটা কোড ফিগমা থেকে পাওয়া যেত, যদিও খুব ফ্রুটফুল না, বাট তারপরও মোটামুটি কিছু জিনিস পাওয়া যেত। বাট এখন যেটা হয়েছে এই জিনিসটাকে ওরা প্রিমিয়াম করে দিচ্ছে। আপনি যদি বলেন যে হ্যাঁ ডেভেলপার মোড আমি এনেবল করব, আমি এখান থেকে এই যে পার্টটা যে ফিগমাটা আছে কোনো একটা নির্দিষ্ট সেগমেন্ট, নির্দিষ্ট একটা অংশের কোড কিভাবে করা যাইতে পারে HTML CSS দিয়ে, সেটারও আমি আইডিয়া চাই, দেখতে চাই, তাহলে আপনাকে ডেভেলপার মোডটা এনেবল করতে হবে। বাট এই ডেভেলপার মোডটা যেটা হয়েছে এখন, এটা কিন্তু প্রিমিয়াম করে দিচ্ছে। আপনি যদি ক্লিক করেন, আচ্ছা এখানে আমাদেরকে আমরা দাঁড়ান, আমরা এটা কোনটায় আছি, ভিউ এক্সেস নিয়েই আছি। এটা আপাতত ওপেন এখানে দেখাচ্ছে, দেখি তো কী বলছে। ডেভেলপার মোড সিম্পলিফাই একটু আগে ট্রাই করছিলাম, তখন আমাকে বলছিল যে হচ্ছে এইটা মানে পুরোপুরি আপনাকে দিবেই না ওইভাবে, মানে সাইন আপ আলাদা করে টোরে বেশ কিছু। অ্যাকচুয়ালি এখনও যে হচ্ছে খুব বেশি কিছু দিছে তা না, আমাদেরকে হালকা পাতলা কিছু হচ্ছে আইডিয়া দিবে এখানে, কিছু হালকা পাতলা আইডিয়া। এই যে এখানে ওরা বলতেছে যে প্লাগইন ইনস্টল করো, আর এই প্লাগইনগুলো যখন আপনি ইনস্টল করতে যাবেন তখনই দেখা যাবে যে হচ্ছে এখান থেকে প্রিমিয়াম বা বেশ কিছু জিনিস আপনি অপশন পেয়ে যাবেন। নর্মালি আমরা যখন কাজ করব, আমরা এইখান থেকে আমরা এই কী বলে ডিজাইন মোড নিয়ে আমরা কাজ করব। আমরা ক্ষেত্র বিশেষে হচ্ছে যদি ডেভেলপার মোড এই সুবিধাটা আমরা যদি পেয়ে থাকি, কিছু কিছু সময় আমরা এটা ব্যবহার করার চেষ্টা করব। বাট বলে দিচ্ছি আবার, এটা প্রিমিয়াম হয়ে গেছে, এটা ঠিক মতন হচ্ছে সব কিছু যে আমাদের ব্যবহার করতে দিবে বিষয়টা এমন না। ওকে, এই যে একটু আগে বলছিল যে হচ্ছে সাইন আপ করতে হবে ওইটার জন্য। যাই হোক ভাইয়েরা, এইদিকে আমরা না দেখে আমাদের কাজের দিকে আমরা চলে যাই। ডেভেলপার মোডটা আপাতত অফ থাকলো, এখান থেকে আমরা ডিজাইন মোড দিয়ে কাজ করব। সো এটা ভিউ এক্সেস, কিন্তু এই যে দেখেন উপরে বেশি টুল নাই, এটাকেই আমরা কিন্তু একটা হচ্ছে কী করছি, আবার কপি পেস্ট করছি না, কপি পেস্ট করার ফলে কিন্তু হচ্ছে দেখেন উপরের দিকে তাকান, এটা কিন্তু ড্রাফট আকারে আমরা সেভ করে ফেলতেছি। ড্রাফট আকারে সেভ করার ফলে যেটা হয়েছে, উপরে আমাদেরকে আরও অনেক বেশি টুল আমাদের দিয়ে দিছে। মানে এখন কিন্তু আমরা এটাকে চাইলে আমাদের মতন করে কন্টেন্টও হচ্ছে আমরা সাজাইতে পারবো, কন্টেন্ট বিল্ড আপ করতে পারবো। ওকে, মানে কন্টেন্ট ধরে নেওয়া সরা হচ্ছে আপনি করতে পারবেন, যেটা আগে আপনাকে করতে দেয় নাই। আগে কেন করতে দিবে, কারণ আগে তো আপনি কী করেন নাই, আপনার হচ্ছে শুধু ভিউ এক্সেস ছিল। এখন কিন্তু আপনার কাছে এটার এডিট এক্সেস হচ্ছে চলে আসছে। ওকে, এগুলো কিন্তু আপনি এখন চাইলে হচ্ছে ধরে এডিটও করতে পারবেন, মডিফাই করে ফেলতে পারবেন, টেক্সটও আপনার মতন করে লিখতে পারবেন। এই যে আমাকে দিছে এখানে কার্সর বসে গেছে যে হ্যাঁ তুমি এখানে কিছু চাইলে লিখতে পারো। বাট যাই হোক, আমরা এখানে কোনো কিছু লিখবো না বা কোনো কিছু করবও না। আমাদের যেটা করতে হবে, যেটার জন্য এখানে মেনলি আসা, সেটা হচ্ছে গ্রিডটা দেখা। আপনাদেরকে ওই যে একটু আগে স্ক্রিন সাইজ দেখাইছিলাম, স্ক্রিন সাইজ অনুযায়ী যে কন্টেন্টটা বসাবো, এখানে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা ব্যবহার করে হচ্ছে এই কাঠামোগুলো সাজানো হয়েছে, এই কাজগুলো করা হয়েছে। সো আপনার নর্মালি ভিউ এক্সেস থাকলে গ্রিডটা আপনি ভালো করে দেখতে পারবেন না, কাজও হয়তো বা ঠিক মতন করতে পারবেন না। স্ক্রিনের সাইজ তো মোটামুটি পরিচয় হয়ে গেছে না, গ্রিড সিস্টেমটাও একটু মনে করা দিব একটু পরে। বাট তার আগে আসেন এই যে ফিগমাতে দেখেন এখানে গ্রিড সিস্টেমটা কীভাবে আনবেন সেটা দেখাই। আপনি একবারে মেইন যে ফাইলটা ওইটাতে ক্লিক করবেন, ওইটাতে একবারে ক্লিক করার পরে
সরি আমি আসলে হচ্ছে এতক্ষণ সম্ভবত রেকর্ডিংটা একটু পজ ছিল। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের বুটস্ট্র্যাপের স্ক্রিন সাইজটার সম্পর্কে আইডিয়াটা কিছুটা রাখতে হবে, 6টা স্ক্রিন। আর এইটা হচ্ছে আমরা টেস্টিংটা করব গুগল মানে ক্রোম দিয়েই আমরা ওয়েবসাইট বানানোর পরে টেস্টিং করব। এখানে 6টা স্ক্রিনের সম্পর্কে একটু পরিচয়টা দিয়ে দেই। এখানে প্রথম যে 3টা বাটন দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা স্মলের জন্য, পরের যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা মিডিয়ামের জন্য, তারপরের বাটনটা হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য, আর তারপরের যে বাটনটা একবারে এক্সট্রা লার্জের জন্য। হ্যাঁ, আবার আমি চাইলে এখান থেকে হচ্ছে ধরে এই যে দেখেন ব্রাউজারটাকে ধরে ইলাবোরেট করে কমায় বাড়ায় এখান থেকেও চাইলে স্ক্রিন সাইজ চেক করতে পারি। এই চেকিংটা কি করবে, আমি একটা ব্রাউজার থেকেই দেখে ফেলতে পারবো যে 6টা স্ক্রিনে ডিফারেন্ট 6টা স্ক্রিনে মোবাইল স্ক্রিন বা অন্যান্য স্ক্রিন আমার ওয়েবসাইটে দেখতে কেমন লাগে। এইটা একটা বিষয় গেল। আর তার সাথে আপনাদেরকে হচ্ছে ফিগমার সাথে কিছু পরিচয় করাচ্ছিলাম। ফিগমা, সো আমাদের যে ফিগমা ফাইলটা ক্লায়েন্ট দিবে সেটার এডিট অ্যাক্সেস আমরা যদি নেই ভালো আমাদের জন্য। এডিট অ্যাক্সেসটা আমরা কীভাবে হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছে চাওয়ার দরকার নাই, আপনার ক্লায়েন্ট আপনাকে ভিউ অ্যাক্সেস দিচ্ছে, এই যে এটা আমাদের ভিউ অ্যাক্সেসের টেমপ্লেট, এই ড্রপডাউনে ক্লিক করে সেটা আমরা ডুপ্লিকেট করে ফেলবো। এই ডুপ্লিকেট যখনই ক্লিক করবো তখন দেখবেন আমাদের আর একটা কী হয়েছে যে ডুপ্লিকেট ফাইল তৈরি হয়ে গেছে। এই ডুপ্লিকেট ফাইলটা তৈরি হলেই আমাকে এইখানে আমি এটা চাইলে এডিটও করতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি এডিট করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য কী জানেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে গ্রিড দেখা। গ্রিড যদি আপনি না বুঝেন, গ্রিড যদি আপনি না দেখেন, গ্রিডটা কি সেটা একটু পরে আমি আপনাদের মনে করায় দিচ্ছি। আপনি গ্রিডটা যদি ভালো করে ফাইন্ড আউট না করতে পারেন, লেআউটটা করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। যেমন ধরেন এইখানে যে ইমেজটা আছে এটা কতটুকু জায়গায় বসবে, এইখানে যে হচ্ছে এইখানে যে ধরেন ডিফটা, এই যে ধরেন হচ্ছে মাস্টার ডিজিটাল ইত্যাদি ইত্যাদি যে কন্টেন্টটা, হ্যাঁ এই যে ধরেন এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা কতটুকু জায়গা জুড়ে আছে আপনি যদি এইটা ডিফাইন করতে না পারেন আপনি তো কাজ করতে পারবেন না। এখানে কতটুকু জায়গা আছে এগুলো তো আপনাকে হচ্ছে বুঝতে হবে। সো এই জায়গাগুলো বোঝার জন্য আপনাকে ওই গ্রিড সিস্টেমটা একটু এনেবল করতে হবে। এইটা ফিগমাতে ভিউ অ্যাক্সেসে আপনি এইভাবে নাও পেতে পারেন, বাট এডিট অ্যাক্সেস যখন আপনি নেবেন মানে এইটাকে ফাইলটাকে আপনি ডুপ্লিকেট করে ফেলবেন আপনার figma.com ওয়েবসাইটেই, এটা কি হয়ে যাবে আপনার প্ল্যাটফর্মেই আপনার অ্যাকাউন্টেই এটা একটা কপি হয়ে যাবে। যেমন এই যে দেখেন এটা আমার ভিউ অ্যাক্সেস, এটাকেই আমি মানে ডুপ্লিকেট করে যে কপি অ্যাক্সেস মানে আরেকটা এডিট অ্যাক্সেস আমি নিয়ে নিছি, এটাকে চাইলে আমি হচ্ছে স্টার মার্ক করে দিয়ে রাখতে পারি। হ্যাঁ, এটাও যদি বেশ কয়েকদিন ব্যবহার করি এখানে হচ্ছে স্টার সিম্বল চলে আসবে, আমরা এটাকেও সেভ করে রাখতে পারবো স্টার দিয়ে। সো এই যে এডিট অ্যাক্সেস নিলাম ভিউ অ্যাক্সেস নিলাম দুইটাই ওপেন রাখবো। আমরা সাধারণত এই ভিউ অ্যাক্সেস দিয়ে কাজ করব, কিন্তু যেখানে আমাদের গ্রিড দেখার দরকার হবে আমরা এডিট অ্যাক্সেসে চলে যাব। এডিট অ্যাক্সেস দিয়ে গ্রিড কীভাবে আনবেন সেটা দেখাচ্ছি। এই যে টোটালি একবারে উপরে একবারে কোনায় উপরের দিকে প্রেস করবেন বাটনটা, মানে এই অপশনটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরেই দেখবেন হাতের ডান দিকে ডিজাইন নামে একটা অপশন আছে, ডিজাইন এবং প্রোটোটাইপ। ডিজাইনের পার্টে চলে আসবেন, ডিজাইনের পার্টে আসার পরে স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখছেন লেআউট গ্রিড, এই যে চোখের সিম্বলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এইটা যদি হচ্ছে অফ করে দেন তখন দেখেন গ্রিডটা চলে গেছে, আবার এটাতে ক্লিক করলে না গ্রিডটা চলে আসবে। এই যে দেখেন এখানে পুরোপুরি এই যে গ্রিডটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই ফুল ওয়েবসাইটটা ওটা কিন্তু কন্টেইনার লেআউটে কমপ্লিট করে ফেলছে। এখন এই কন্টেইনারটা কি বুটস্ট্র্যাপের আসেন সেইটার সাথে আপনাদের একটু পরিচয় করায় দিই। আমরা লেআউটটার দিকে আস্তে আস্তে ধাপে ধাপে আগাবো, তার আগে এখান থেকে কিছু আইডিয়া নিয়ে নিই। নর্মালি আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন ওয়েবসাইটের লেআউটটা কেমন হয় সেটা একটু বুঝেন। ধরেন এটা ফুল ওয়েবসাইট আপনার, ধরেন ওয়েবসাইটের এইটা একটা সেকশন, এটা একটা সেকশন, তো আমি এই শুধু এই সেকশনটাই রাখি, ধরেন এটা আমার সেকশনটা। ওয়েবসাইটের এই সেকশনটাতে অনেক সময় যেটা হয় দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্টকে মাঝখানে রাখা হয়, অথবা অনেক সময় যেটা করা হয় ধরেন হচ্ছে এটা আরেকটা সেকশন, দুই পাশ থেকে কোনো জায়গাই ছাড়া হয় না, সম্পূর্ণ সেকশনটা নিয়ে নেওয়া হয়। আপনারা কি এই বিষয়গুলো হচ্ছে দেখছেন না কখনো ওয়েবসাইটে? কিছু কিছু ওয়েবসাইটে দুই পাশ থেকে জায়গা ছাড়া হয়, কিছু কিছু ওয়েবসাইটে দুই পাশ থেকে জায়গা ছাড়া হয় না। বুটস্ট্র্যাপ এইটার জন্যই কী করে রাখছে, ক্লাস বানায় রাখছে, আপনি খালি ওইটা ক্লাসটা কল করবেন আপনার কাজও করে দিবে। এবং এই ক্লাসটার নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার ক্লাসটা কল করলেই আপনি দুই পাশ থেকেও জায়গা ছাড়বে, ছেড়ে দিয়ে আপনাকে কন্টেন্টটা মাঝখানে নিয়ে আসবে। এবং স্ক্রিন অনুপাতে যখন যেই স্ক্রিনে, টোটাল 6টা স্ক্রিন, তো যখন যেই স্ক্রিনে যেভাবে দরকার ওইভাবে সে মেনটেন করবে। আর যদি দরকার হয় না ভাই আমি কোনো জায়গা ছাড়বো না, তখন আপনি ক্লাসটা কল করবেন হচ্ছে কন্টেইনার FLUID, কন্টেইনার ফ্লুইড। এই কন্টেইনার ফ্লুইড ক্লাসটা কল করলে দুই পাশ থেকে জায়গা ছাড়বে না, মানে 100% পুরোটা জায়গা নিয়ে নেবে। ভাইয়ারা পুরা আপনাকে আমার কথা বুঝতেছেন? একবারে সহজভাবে আমি আপনাদেরকে এই কথাগুলো বলার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। পারেন অথবা না পারেন সবাই যাতে মোটামুটি এখান থেকে উপকৃত হইতে পারেন। আর এইরকম ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে, এটা তো অনেক দিন পরে হচ্ছে এই ফ্রি লাইভ ক্লাসটা নিচ্ছি, আল্লাহ তাআলা তৌফিক দিলে এইরকম ফ্রি লাইভ ক্লাস আরও নেওয়ার চেষ্টা করব, যেখানে মোটামুটি আপনারা সবাই থাকবেন এবং সেইখান থেকে যাতে হচ্ছে মোটামুটি শিখতে পারেন। আমরা আমাদের রেগুলার যে ক্লাসগুলো আছে ওগুলোর পাশাপাশি ইনশাল্লাহ এইটার দিকেও আমরা চেষ্টা করবো হচ্ছে ফোকাস দেওয়ার, যদি পসিবল হয়, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়।
কারণ সময় মিলানো যায় না, তো এই কারণে হচ্ছে কষ্টটা হয়ে যায়। 6টা স্ক্রিন আমরা দেখছি, রাইট? এবং 6টা স্ক্রিনের ভিতরে আমরা কোন স্ক্রিনটা মানে মোটামুটি কতটুকু সাইজ সেটা তো এখানে লেখাই আছে। আমরা কিন্তু ব্রাউজারেও একটু টেস্ট করলাম, এখানে টোটাল হচ্ছে মানে 4টা স্ক্রিনের বাটন দেওয়া, 6টা স্ক্রিনের বাটন দেওয়া নাই। যে স্ক্রিনের বাটন দেওয়া নয় ওই স্ক্রিনের সাইজটা লিখে আমরা সরাসরি এখানে রান করব। যেমন ধরেন এক্সট্রা লার্জের বাটন দেওয়া নাই, আপনি এক্সট্রা লার্জের জন্য এখানে 1200 লিখে রান করবেন। তারপরে হচ্ছে ধরেন আপনার এক্সট্রা স্মল আছে, স্মলের নাই, স্মলের জন্য 576 লিখে এখানে আপনি রান করবেন। বাস এই এক ব্রাউজার থেকে আপনি সবগুলো স্ক্রিন সাইজ আপনি টেস্ট করে ফেলতে পারবেন। এখন এখানে আমাদের হচ্ছে ভিউ অ্যাক্সেসও আছে, আমাদের এডিট অ্যাক্সেস দুইটাই থাকবে পাশাপাশি। আপাতত এই ড্যাশবোর্ডের এটা দরকার নেই, এটা অফ করে দেন। আর ক্লায়েন্টে যখন কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে কিন্তু এই লিঙ্কটা দিবে, রাইট? এই ইউআরএলটা দিবে, এই ইউআরএলটাও কিন্তু আপনি আলাদা করে সেভ করে রাখবেন। ড্যাশবোর্ডটা আপাতত অফ করে দিই, ওইখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা যেহেতু প্রজেক্টের কাজ শুরু করবো, আমাদের কিন্তু একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করতে হবে। প্রজেক্ট ফোল্ডার তৈরি করে কাজ করতে হবে। আমার কাছে অলরেডি বেশ কিছু ফোল্ডার তৈরি করা আছে, আমি সেইখান থেকেই কাজ দ্রুত করার জন্য একটা ফোল্ডারকে একটু মডিফাই করে মানে একটু কপি পেস্ট করে নতুন একটা টেমপ্লেট নিয়ে আমি কাজ করা শুরু করে দিব। ওকে, দেখি এখানে বেশ কিছু টেমপ্লেট আছে। ওপেন কন্টেনিং ফোল্ডার, ধরুন আমি আরেকটা বানাইনি। সো এটাই আমি হচ্ছে কপি পেস্ট করে আমাদের আরেকটা ক্লাসের জন্য বানাচ্ছি। এটা হচ্ছে ক্র্যাশ কোর্স। আচ্ছা, এত বড় না রেখে হচ্ছে C-C নাম রাখি, ওর ছোটো করেই হচ্ছে দিয়ে রাখলাম। ওর ভিতরে যাই, টেমপ্লেটে কি আছে একটু টেমপ্লেটের সাথেও পরিচয় হই। আমাদের ওয়েবসাইটের যতগুলো পেজ থাকবে ততগুলো HTML ফাইল কিন্তু আমাদের তৈরি করতে হবে। ধরে নেই আপাতত আমাদের ক্লায়েন্ট আমাদেরকে একটা ফাইল দিছে, এবং সেইটা হচ্ছে এই যে ফিগমা ফাইলটা একটা ফাইল দিছে। সো একটা ফাইল যেহেতু দিছে, একটা যেহেতু হচ্ছে পেজ হবে এইখানে ওয়েবসাইটে, সো একটাই আমরা পেজ তৈরি করব। আর আমার ওয়েবসাইটের যে মেইন পেজটা হবে সেই পেজটা কিন্তু অবশ্যই, সেই পেজটার এক্সটেনশন অবশ্যই কী হইতে হবে, মনে আছে আপনাদের? ওয়েবসাইটের যে মেইন পেজটা হয় সেই পেজের এক্সটেনশন, সেই ফাইলটার নাম হয় হচ্ছে ইন্ডেক্স, মানে এটা হচ্ছে ইন্ডেক্স ফাইলের নাম। আর যেহেতু HTML কোড করব, এক্সটেনশন হবে .html। সো index.html আছে এখানে। সো CSS ফোল্ডারে আমার style.css থাকবে। রেসপন্সিভনেস হচ্ছে মেনটেন করার জন্য বা স্ক্রিন অনুপাতে কন্টেন্টকে সুন্দর করে ম্যানেজ করার জন্য media.css নামে আরেকটা ফাইল থাকবে। এবং তার সাথে বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক যেহেতু ব্যবহার করব, বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কের ফাইলটা থাকবে। সো ইমেজেস নামে ফোল্ডারে আমার যদি কোনো ইমেজগুলো থাকে, আমার ইমেজগুলো যেগুলো থাকবে সেগুলো আমি হচ্ছে ডাউনলোড করে এখানে ব্যবহার করব, এর জন্য ইমেজেস নামে ফোল্ডার। JS নামে একটা ফোল্ডারে আমার হচ্ছে স্ক্রিপ্ট, কাস্টম স্ক্রিপ্ট লেখার জন্য script.js। আর বুটস্ট্র্যাপের হচ্ছে JS-এর যে ফাইলটা ওইটা আমরা নিব। বান্ডেল ফাইলটা নিতে ভুল করবেন না, হ্যাঁ, বান্ডেল ফাইলটা নেবেন। সো এই ফাইলটাকে এবার আমরা ধরে কী করে ফেলবো, আমাদের এডিটরে নিয়ে আসবো। এডিটরে নিয়ে আসার জন্য আপনি যে এডিটর ব্যবহার করেন সেটা ওপেন করবেন। আপনার যেইটা মন চায় আপনি এডিটর ব্যবহার করতে পারেন। আমি লাইট ওয়েট হিসাবে হচ্ছে সাবলাইম টেক্সটটাকে বেশি প্রাধান্য দিই। সো সাবলাইম টেক্সটটাকে নিয়ে এসে এখানে হচ্ছে ওপেন করে ফেললাম, মানে ড্র্যাগ করে নিয়ে এসে আমার যে প্রজেক্ট ফোল্ডার সেটা এখানে ওপেন করলাম। এবার index.html-টা ওপেন করে এখানে অলরেডি হচ্ছে টেমপ্লেট তৈরি করাই আছে, হ্যাঁ, এখানে বেশ কিছু মানে কাজকর্ম অলরেডি করাই আছে, মানে টেমপ্লেটটা আমাদের তৈরি করাই আছে। এই টেমপ্লেটের কানেকশনটা তো আশা করি আপনারা বুঝেন। ওকে, যেহেতু ক্র্যাশ কোর্স একবারে যে ভাইয়া সব যে ভেঙে ভেঙে জিরো থেকে আর শুরু করতে পারবো ওইটা তো না, মানে ফাইলের টেমপ্লেটের পার্টটুকু আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি, এইটা আমি হচ্ছে এখান থেকে বোঝাবো না। ফাইলগুলো এখানে কানেক্টেড, বুটস্ট্র্যাপ, style.css, media.css, আমার যে স্ক্রিপ্টের ফাইলগুলো এগুলো, মানে এইটা একটা রেডি টেমপ্লেট আছে আমার কাজ করার জন্য। এখানে একটা নোট ফাইল আমরা রাখতে পারি আমাদের কাজের জন্য, কোনো কিছু যদি নোট করতে হয় সেটা, এটা ক্লায়েন্টকে দিবেন না, এটা আপনার নিজের নোট, পার্সোনাল নোট। CSS ফাইলটা আমরা style.css-টা ওপেন করে রাখলাম এখানে। এগুলো সব মানে এগুলো দেখেন style.css এগুলো সব ব্ল্যাঙ্ক থাকবে। media.css-এর ভিতরে মিডিয়া কুইরির যে ফাইলটা, মিডিয়া কুইরির যে কোডটা স্ক্রিন অনুপাতে ম্যানেজ করার জন্য যে কাজটা, সেইটা আপনাকে এখানে সেই কোডটুকু করে রাখতে হবে। ওকে, মিডিয়া কুইরি সম্পর্কে যদি আইডিয়া চান আপনারা, আমার এই কিছুদিন আগে হচ্ছে ফ্রি লাইভ মনে হয় আরেকটা হচ্ছে নিয়েছিলাম, ওই ফ্রি লাইভ ক্লাসটা হচ্ছে আপনারা দেখতে পারেন। ওইটা দেখলে না একবারে মিডিয়া কুইরি সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন, ইনশাআল্লাহ আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা আর্নিং করা শুরু করেন, আপনাদের কিন্তু এখন উচিত এই টপিকগুলো শিখে শিখে এখান থেকে আর্নিং করা। আর আর্নিংয়ের জন্য আপনাদের কিন্তু আরেকটা বিষয় দরকার, সেটা হচ্ছে ব্র্যান্ডিং করা। আপনি নিজে যে ওয়েব ডিজাইনার বা ডেভেলপার সেটা আপনি এখন মানুষকে জানান, সেটা আপনি নিজের পরিচয়টা সবার সামনে তুলে ধরেন। সো আপনি যখন মোটামুটি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে কী করবে, আপনাকে আপনার উপরে রহমত দিবে, বরকত দিবে আপনাকে, আপনি সেইখান থেকে কিন্তু তখন আর্নিং করতে পারবেন। আপনাদের সমস্যাটা হচ্ছে, সবচেয়ে বড় যে সমস্যাটা, আপনারা শুধু শিখতেই থাকেন,
এবং যখন ক্লায়েন্টের সামনে যে কাজ করা বা কথা বলার সময় হয় তখন আপনাদের হচ্ছে গলা শুকায় যায়। ক্লাসে শিখতে গেলে আপনাদের গলা শুকায় না। ক্লায়েন্ট তো বাঘ ভাল্লুক না রে ভাই, নর্মাল আপনার আমার মতোই একটা মানুষ। আমরাও ক্লায়েন্টের সাথে ডিল করি, আবার আমরাও হচ্ছে দেখা যায় হচ্ছে স্টুডেন্টদেরকে দিয়ে বা হচ্ছে অন্য কাউকে দিয়ে, ডেভেলপারদেরকে দিয়ে আমরা আমাদের কাজগুলো করায় নেই। সো আপনাকেও সামনে আগায় আসতে হবে, বসে থাকলে আপনি আগাইতে পারবেন না। টেমপ্লেটটা রেডি, এখানে আমাদের টেমপ্লেটটা রেডি। দাঁড়ান একটা জিনিস দেখে নিই, script.js এ কী আছে। হ্যাঁ, টেমপ্লেটটা রেডি, এখন আমরা কাজ করা শুরু করব। আমি কাজ করার জন্য আসেন এইখানেই কাজ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানেই কাজ করব না, ভিউ এক্সেসে যে ফাইলটা আছে সেটা থেকেই আমাদের কাজ শুরু হবে। ভিউ এক্সেস জুম করার জন্য কন্ট্রোল দিয়ে স্ক্রল আপ, মানে স্ক্রল বাটনটাকে হচ্ছে উপরের দিকে নিলে কন্ট্রোল প্রেস করে দেখবেন জুম ইন হবে। কন্ট্রোল প্রেস করে ধরে স্ক্রল বাটনটাকে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন জুম আউট হবে। অল্টার প্রেস করে ঠিক স্ক্রল আপ স্ক্রল ডাউন করলে এটা উপর নিচে যাবে। কিবোর্ড থেকে স্পেস বাটনটা যদি প্রেস করে ধরেন তাহলে হচ্ছে আপনি হাত দিয়ে ধরে, এই যে একটা হ্যান্ড টুল আসছে না, এইটা দিয়ে প্রেস করে ধরে ওকে আপনি নাড়াচাড়া করতে পারবেন। আমাদের সবার প্রথম কাজ কি? সবার প্রথম কাজ হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই হেডারটাকে করা। সো এই হেডারটা শুরু করার আগে আরেকটা কাজ করে নিতে হবে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, না থাকলে আবার বলে দিই। এই ওয়েবসাইটে টোটাল কয়টা পার্টে আপনি হচ্ছে এই ওয়েবসাইটটাকে বিভক্ত করবেন সেই বিষয়টা আপনি ডিফাইন করে ফেলবেন। ওকে, সো সবার প্রথমে হেডারের পার্টটা হবে এখানে। এরপরে হচ্ছে আমাদের একটা ব্যানার সেকশন আছে। এরপরে ধরেন হচ্ছে বেস্ট লার্নিং এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে ওদের একটা ফিচারের পরে ধরেন যে এই যে অ্যাবাউট আস টাইপের একটা পার্ট দেওয়া হয়েছে। সো আপনি এই সেকশনগুলো এই ওয়েবসাইটটা টোটাল কয়টা সেকশনে হবে, যেমন হেডার একটা সেকশন, ব্যানার একটা সেকশন, এইভাবে করে টোটাল কয়টা সেকশনে এটাকে ভাগ করবেন সেটা আপনি কাউন্ট করে ফেলবেন, নাম্বার 1। নাম্বার 2, এবার আপনি একটা একটা করে সেকশন ফুল কমপ্লিট করে ফেলবেন। আপনারা যেটা করেন, একটা সেকশন করে মনে করেন যে একটা স্ক্রিনের জন্য করে পরে অন্য আরেকটা স্ক্রিনের কাজ কাজ না করে আপনি চলে যান হচ্ছে পরের সেকশনে, এটা করবেন না। আমার কথা হচ্ছে আপনি হেডার পার্টটা দিচ্ছেন, আপনি হেডারের এই পার্টটাকে ফুল কমপ্লিট করেন, সবগুলো স্ক্রিন অনুপাতে আগে রেসপন্সিভ করেন। আমি মনে হয় না আজকে হেডার পার্টটা কমপ্লিট করতে পারবো, বাট আমরা তো শুরু তো করতে পারি, চলেন শুরু করি। আমি এখানে বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসগুলো ব্যবহার করব যাতে করে আমাদের এই ওয়েবসাইটে হচ্ছে একবারে তৈরি হওয়ার সাথে সাথে ফাংশনালিটি এবং রেসপন্সিভের পার্টও যাতে মোটামুটি অনেকটাই সহজ হয়ে যায়। বুটস্ট্র্যাপের গ্রিডের সাথে একটু আপনাদেরকে পরিচয় করায় দিই, আশা করি আপনাদের মনে আছে, মনে না থাকলেও আপনাদেরকে একটু পরিচয় করায় দিই আবার। বুটস্ট্র্যাপ দিয়ে যদি একটা লেআউট ডিফাইন করতে চান, লেআউট ডিফাইনটা কীভাবে হয়, এই যে পুরো ধরেন একটা সেকশন, এখানে পাশাপাশি ধরেন দুইটা কন্টেন্ট বসতেছে, ধরে নেন দুইটাই সমান কন্টেন্ট। সো আপনাকে প্রথমে ডিফাইন করতে হবে যে হচ্ছে এখানে দুই পাশ থেকে জায়গা ছাড়বেন নাকি ছাড়বেন না। তার মানে আপনাকে একটা কন্টেইনার নিতে হবে, সহজভাবে যদি বলি কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে যেটা করতে হবে, লেআউট তৈরি করার জন্য আপনাকে এইখানে ভিতরে একটা রো নিতে হবে, অবশ্যই একটা রো নিতে হবে। রো নেওয়ার পরে এই ভিতরের আইটেমগুলোকে আপনি হচ্ছে কয়টা কলামের ভেতরে বসাবেন সেই কলাম আপনাকে হচ্ছে রেডি করতে হবে। আবার যদি বলি, আপনাকে ফার্স্টে কন্টেইনার নিতে হবে, এরপর নিতে হবে হচ্ছে রো, এরপর নিতে হবে হচ্ছে আপনার কলাম। আপনি যখনই একটা রো কল করবেন, এই একটা রোর ভিতরে আপনি 12টা কলাম আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন। এই 12টা কলামের ভেতরে একটা কন্টেন্ট বসানোর জন্য একটা আইটেম কতটুকু জায়গা পাবে, কতটুকু কলাম পাবে সেটা আপনাকে ডিফাইন করতে হবে। সহজভাবে যদি বলি, টোটাল তো এখানে 12টা কলাম, সো টোটাল 12টা কলাম, আইটেম হচ্ছে আপনার 2টা, 12কে ভাগ দিয়ে দিবেন আপনি হচ্ছে কত দিয়ে, আপনি এখানে হচ্ছে 2 দিয়ে, তাহলে কত হবে 6। তার মানে আমার এই একটা আইটেম বসবে হচ্ছে 6 কলামে, অন্য আরেকটা বসবে হচ্ছে আইটেম 6 কলামে। আর আপনি যখন বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন, আপনি এখানে বুটস্ট্র্যাপে কিন্তু হচ্ছে টোটাল 6টা স্ক্রিন, 6টা স্ক্রিনের ভিতরে আপনি এলজি স্ক্রিন থেকে কাজ শুরু করবেন। এলজিতে কাজ করলে না, এলজির উপরেগুলো অটোমেটিক্যালি পারফেক্টলি মোটামুটি সেট হয়ে যায়, আর এলজি করার পরে এলজির নিচের স্ক্রিনগুলোতে আসবেন। আমাদের ম্যাক্সিমাম সময় যেটা হয়, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে প্রজেক্টটা দেয় সেই প্রজেক্টে মোবাইল ডিজাইনের ভিউ বা ট্যাব ডিজাইনের ভিউ থাকে না, কারণ ক্লায়েন্টের বাজেট কম থাকে। ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে, অনেকে হচ্ছে আবার এই বিষয়টা বুঝেও না যে হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাছ থেকে মোবাইল বা হচ্ছে ট্যাবের ডিজাইনগুলো করায় নেওয়া যায়, এটা সে বুঝে না। অনেক ডিজাইনার নিজে থেকে যদি দেয়, অথবা যদি হচ্ছে বাজেট ভালো থাকলে ক্লায়েন্ট যদি বলে, তখন এটা হচ্ছে করা হয়। বাট এখন আমরা তাহলে কী করবো, আমরা ডেভেলপাররা আমাদের কিন্তু 6টা স্ক্রিন অনুপাতেই এই লেআউটটাকে ঠিক মতন সাজাইতে হবে। 6টা স্ক্রিন অনুপাতে এই লেআউটটাকে সাজানোর আগে প্রথমে আমাকে যে জিনিসটা দেখতে হবে, এইখানে তো আমার ক্লায়েন্ট আমাকে এই ফিগমা ফাইলটা দিছে, এই ফিগমা ফাইলটার সাইজ কত, এটার সাইজ কত, এটার আর্টবোর্ডটা কত সাইজে, এই আর্টবোর্ডের মাপটা নিয়েই আমরা একটা স্ক্রিনের আইডিয়া পেয়ে যাব। এখানে দেখেন লেফট থেকে রাইট পর্যন্ত এই হেডারটাই যদি আপনি ধরেন,
আপনাকে কিন্তু এই প্রপার্টি পার্টে বলবে যে লেআউটে দেখেন বলতেছে এইটা হচ্ছে 1440, তার মানে 1440 পিক্সেলের একটা স্ক্রিনে ফুল ওয়েবসাইটের আর্টবোর্ডটা, তার মানে 1440 পিক্সেল মাথায় রেখেই কিন্তু হচ্ছে গ্রাফিক ডিজাইনার এটাকে ডিজাইন করছে। আর 1440 মানে বুটস্ট্র্যাপের ভাষায় যদি বলি এক্সট্রা লার্জ, মানে সবচেয়ে বড় যে স্ক্রিন ওইটা। বাট তারপরও আমরা এটাকে এলজি স্ক্রিনে ফেলেই ডিজাইন করব, এবং তারপরে হচ্ছে অন্যান্য বড় এবং অন্যান্য ছোট স্ক্রিনগুলোতে আমরা কী করব, আমরা হচ্ছে এটাকে নেভিগেট করব, মানে এটা কীভাবে হচ্ছে অন্যান্য বড় বা ছোট স্ক্রিনে দেখাবো সেটা আমরা আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগে আমরা মেনটেন করব। ওকে ভাইয়ারা পুরা। সো এখন আমাদের করণীয় কি, এখানে টোটাল তো 6টা স্ক্রিন বা গ্রিড সিস্টেমটা আমরা একটু হচ্ছে আইডিয়া নিলাম যে হাউ ইট ওয়ার্কস, গ্রিড সিস্টেমটা কীভাবে কাজ করে। এখন আমরা ওয়েবসাইট তৈরি করার কাজে আমরা মনোযোগ দিব। টেমপ্লেটটাকে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করে আমি গুগল ক্রোমে হচ্ছে নিয়ে চলে আসলাম, সম্পূর্ণ টেমপ্লেটটা ব্ল্যাঙ্ক। এখন এইখানে আমরা হচ্ছে কন্টেন্ট ধরে ধরে বসায় কাজ করা শুরু করব। সো এই ম্যাপিংটাই করতেছিলাম কীভাবে কাজ করব। আগে আসেন এখানে লেআউটটা একটু আবার বুঝে নেই। এই সম্পূর্ণ পার্টটা দেখেন, এখানে সম্পূর্ণ যে পার্টটা আছে এই সম্পূর্ণ পার্টটা কিন্তু আমার হচ্ছে হেডার সেকশন। আমরা যখন কাজ করব আমাদের কোডে সিমেন্টিক মার্কআপ নিয়ে আসতে হবে। আপনাদের সিমেন্টিক মার্কআপের কথা মনে আছে? সিমেন্টিক মার্কআপ কাকে বলা হয়? HTML এর সিমেন্টিক মার্কআপ কারা? নাম পড়ে বুঝতে পারা। নাম পড়েই যখন আপনি বুঝতে পারবেন যে এই সেকশনটা বা এই যে মার্কআপটার কাজটা কি, তখনই ওইটাই হচ্ছে কী হয়ে যাবে, সিমেন্টিক মার্কআপ হয়ে যাবে। এইটাই সিমেন্টিক মার্কআপের কনসেপ্ট। সো একবারে সবার উপরে যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে হেডার। ওয়েবসাইটের একবারে নিচের যে অংশটা এটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের ফুটার। সো এই দুইটা সিমেন্টিক মার্কআপ প্লাস বাকি যে সেকশনগুলো থাকবে, যেমন এটা একটা সেকশন, এইখানে এটা আরেকটা সেকশন, এইটা পুরোটা মিলে হচ্ছে অ্যাবাউট আস সেকশন, তারপরে হচ্ছে এটা হচ্ছে সেলিং ক্লাসের হচ্ছে একটা সেকশন, নিচে দিছে হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, এইখানে হচ্ছে একটা ব্লগের সেকশন, আর তারপর হচ্ছে এইখানে আবার একটা, এইখানে মাঝখানে যে পার্টটা নিয়ে আসে এটা হচ্ছে নিউজ পোর্টাল, সরি নিউজ লেটারের সেকশন। সো এই সেকশনগুলো টোটাল যা আছে এগুলো হচ্ছে আমরা সিমেন্টিক মার্কআপ দিয়ে সবগুলোই নেওয়ার চেষ্টা করব। তাহলে আসেন কাজ করা শুরু করি। সবার প্রথমে আমরা এখানে কোড কমিটিংও করে নিব। হেডার স্টার্ট, START, হেডার স্টার্ট, এবং তারপরে পার্টটা থাকবে হচ্ছে হেডার এন্ড। আমি চেষ্টা করব এটাকে যতটুকু পারি কমপ্লিট করার, বাট আমি আশা করি আমি যদি একটা সেকশনও কমপ্লিট করতে পারি, ওই সেকশনটা দেখে কিন্তু আরেকটা সেকশন আপনারা তৈরি করতে পারবেন। সো 3 দিনের এই 1.5 ঘন্টার ক্লাসে ফুল কমপ্লিট হোক আর না হোক ভাইয়েরা পুরা, আপনারা নিজেরা কিন্তু এটাকে কমপ্লিট করার অবশ্যই চেষ্টা করবেন এই কনসেপ্টের উপরে কাজে লাগায়। আর আমি যতদূর পারি ইনশাল্লাহ এখানে শেষ করে দিব। সো আসেন এখানে হেডারের শুরু শেষ নিলাম, এই যে হেডার শুরু শেষ সেটাই হচ্ছে আমাদের সিমেন্টিক মার্কআপ। এইটা নেওয়ার পরপরই আপনি বুটস্ট্র্যাপেরও ওই কন্টেইনার ক্লাসটা নিয়ে নেবেন। সো ডট দিয়ে এখানে আমরা CONTIN ইয়ার কন্টেইনার ক্লাসটা নিয়ে নিয়েছি। এবার কন্টেইনার নেওয়ার পরেই হেডারের পার্টটাতেই না রো কলাম নেওয়ার লাগে না, হেডারের পার্ট রো কলাম নেওয়ার লাগবে না। আপনি হচ্ছে কী করেন, আপনার সরাসরি হেডারের যে পার্টটুকু, হেডারের যে কম্পোনেন্টস বুটস্ট্র্যাপে সেটা এনে বসান। এখন বুটস্ট্র্যাপের এই হেডার কম্পোনেন্টস বা ন্যাববার কম্পোনেন্টস এটা বসাইলে কী হবে, অ্যাকচুয়ালি কম্পোনেন্টের নাম হচ্ছে ন্যাববার। এই ন্যাববার কম্পোনেন্টস বসাইলেই আমরা একবার রেসপন্সিভ একটা হেডার পেয়ে যাব, রেসপন্সিভ একটা মেনু বার পেয়ে যাব, একটা ন্যাববার পেয়ে যাব। মেইন নাম হচ্ছে ন্যাববার। সো এই নেভিগেশন বারটা পাইলে আমাদের বেনিফিটটা কি, দেখা যাবে যে হচ্ছে আমাদের বেশি কাজ করতে হবে না। নিজে থেকে একটা জিনিস বানাইতে গেলে অনেকটা সময় কিন্তু হচ্ছে এখানে যায়। এমনটা না যে আমরা নিজে থেকে বানানো কীভাবে বানাইতে হয় সেটা যে পারি না, সেটা তো আমরা হচ্ছে প্রথম দিকেই হচ্ছে শিখে ফেলি, বানায় ফেলি। সো এখন একটু তাড়াতাড়ি করার জন্য আমি সরাসরি এইখান থেকেই কম্পোনেন্টসটা নিয়ে নিচ্ছি। আপনারাও এইখান থেকে কম্পোনেন্টসটা নিয়ে নিলে কাজটা তাড়াতাড়ি হবে। ন্যাববারটা যদি একটু দেখি, এখানে হচ্ছে লোগো বসানোর একটা অপশন আছে, প্লাস আমার মেনু আইটেম আছে, সার্চের পার্টও দেওয়া আছে। সো কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। এই ন্যাববারটার ভেতরে কিন্তু HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট 3টা পার্ট ব্যবহার করে কিন্তু এই ন্যাববার কম্পোনেন্টসটা সাজানো, এবং এটা কিন্তু রেসপন্সিভ। সো আমরা এখানে আরেকটা কোড কমিটিং করব, nav start, অ্যান্ড তার সাথে আরেকটা কোড কমিটিং হবে হচ্ছে আমাদের nav end। এবার এই জায়গাটাতে এসে আমরা হচ্ছে আমাদের ন্যাববারটা বসায় দিব। যদি আমার ইনডেনশন বা লাইন ঠিক না হয়, এটা ইনডেনশন আমরা পরের দিকে ঠিক করে নিব। সো এটা একটু যদি সেভ করি, পেজে এসে যদি আমরা একটু রিলোড দিই, তাহলে দেখতে পারবো একটা ন্যাববার কিন্তু ওরা আমাদেরকে দিয়ে দিচ্ছে। এবার এটাকেই আমরা আমাদের মতন করে সাজানো শুরু করব। সো সাজানো শুরু করতে গেলে আমাদেরকে আগে এখানে একটু দেখতে হবে যে কী কী আছে। এখানে ন্যাববারে কিছু ক্লাস দেওয়া আছে, যে ক্লাসগুলো থেকে স্টাইল আসতেছে, ন্যাববার ক্লাস, এবং ন্যাববারটা যে হচ্ছে এক্সপান্ডেড অবস্থায় থাকবে, যেমন ন্যাববার এক্সপান্ড LG দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? এইটার মানে হচ্ছে LG স্ক্রিন থেকে ন্যাববারটা এক্সপান্ডেড অবস্থায় থাকবে, যে বর্তমানে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এটা এক্সপান্ডেড অবস্থায়, মানে সবগুলো আইটেম পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা। আর যখন আমরা ইনস্পেক্ট করে ধরেন এখান থেকে আমরা হচ্ছে একটু মোবাইল স্ক্রিনে গেলাম, মোবাইল স্ক্রিনে যেহেতু জায়গা বেশি নেই, এত আইটেম আপনি পাশাপাশি দেখতে পারবেন না।
ডেস্কটপ স্ক্রিনে দেখেন বড় জায়গা, পাশাপাশি আইটেম দেখতে পাচ্ছি, মোবাইল স্ক্রিনে পাশাপাশি আইটেম দেখতে পাচ্ছি না। আইটেমগুলো গেছে কই? এখানে একটা বাটন দেওয়া, বাটনের ভিতরে কলাপসের হচ্ছে ফাংশনালিটি দেওয়া হয়েছে। কলাপসের মাধ্যমে বাটন মানে এই ন্যাপবারটাকে রেসপন্সিভ করা হয়েছে, মানে বাটনের আইটেমগুলো সব এইখানে হচ্ছে ভিতরের দিকে বসে রয়েছে। যখনই আপনি এই বাটনটাতে ক্লিক করবেন, এটাকে হচ্ছে কলাপস করবেন, তখনই আপনি কি করবেন, আপনি এই আইটেমগুলো দেখতে পারবেন। এইটাই হচ্ছে ন্যাপবারের রেসপন্সিভনেসের সিস্টেম। আরও অনেক সিস্টেম আছে, কেউ অফ ক্যানভাস ব্যবহার করে, কেউ আরও অন্যান্য সিস্টেম ব্যবহার করে, বাট এইখানে যেই সিস্টেমটা দেওয়া আছে এটা মোটামুটি বলতে পারেন হচ্ছে সবচেয়ে থেকে বেস্ট এবং ইজিয়েস্ট। আমরা যে কাজ করব, কাজের সময় আমাদের কাজগুলো কিন্তু মানে কাজগুলো ইজি না, বাট আপনাকে কাজ করার সময় মাথায় রাখতে হবে আপনি যে প্রবলেমের যে সলিউশনটা বের করবেন সেটা যাতে ইজি হয় এবং সেটা যাতে বেস্ট হয়। সো আমরা যদি এলজি স্ক্রিনে যাই, এলজি স্ক্রিনে দেখেন ন্যাপবারের আইটেমটা এক্সপান্ডেড অবস্থায় রয়েছে, তাই না? আমরা যদি হচ্ছে এখানে বলে দিই যে হচ্ছে এক্সেল, এই যে এক্সট্রা লার্জ বলে দিলাম না, ন্যাপবার এক্সপান্ড এক্সেল, তার মানে হচ্ছে এখন আর এলজি স্ক্রিনে কী হবে না, আপনার এক্সপান্ডেড অবস্থায় থাকবে না। একটু রিলোড দেন, দেখেন এলজি স্ক্রিনে আর ন্যাপবারটা এক্সপান্ডেড অবস্থায় নাই। এখন আপনি হচ্ছে এক্সট্রা লার্জে যান, এক্সট্রা লার্জ হচ্ছে 1200 পিক্সেল রেখে রান করলে এই যে দেখেন আবার এক্সপান্ডেড হয়ে গেছে, বড় হয়ে চলে আসছে আবার। ওকে, সো আমরা এটা বাই ডিফল্ট যা ছিল তাই রাখবো। ন্যাপবারটাকে আমরা এলজি থেকেই হচ্ছে এক্সপান্ড করব। সো এখন এলজি স্ক্রিনে যদি আসেন, পেজটা একটু রিলোড দেন, দেখেন এলজি স্ক্রিনেও ন্যাপবারটা এক্সপান্ডেড অবস্থায় রয়েছে, মানে বড় হয়ে রয়েছে। আমরা বড় করে ন্যাপবারটা দেখতে পাচ্ছি, বড় করে। আর এমডি মানে এলজির নিচে যে স্ক্রিনগুলো, ওই স্ক্রিনগুলোতে এই ন্যাপবারটা আর বড় করে আসবে না, দরকারও নাই। ওই স্ক্রিনটা যেহেতু সাইজ ছোটো, ন্যাপবারের আইটেমগুলো আমি এখানে পাশাপাশি দেখাতে গেলে খারাপ লাগবে, সব এই রেসপন্সিভ ফরম্যাটেই আসুক। এই তো, তাহলে আমরা কতটুকু করলাম, আমরা এখানে হচ্ছে ন্যাপবারের পার্টটা নিয়ে একটু ক্লাসগুলো নিয়ে একটু আলোচনা করলাম। আর এখানে একটা বিজি বডি টার্সিয়ারি, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস। এই ক্লাসটা থেকে না পিছনে একটা অ্যাশ কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, এইটা আমরা পরবর্তীতে দেখবো, কাজে লাগলে লাগাবো, না হলে হচ্ছে ফেলে দিব। এরপরে পার্টে যদি দেখি, ওরা কন্টেইনার ফ্লুইড থেকে কাজ শুরু করছে, এবং এইখানে ওদের হচ্ছে লোগোর পার্টটা, এই জায়গাটাতে হচ্ছে বুটস্ট্র্যাপ মানে আমাদের যে লোগোটা সেটা বসবে। সো এখানে হাইপারলিঙ্ক রেফারেন্সের পার্টে লোগোতে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটের হোম পেজে যায়। তো আমরা এখানে index.html মানে আমাদের ওয়েবসাইটের যে হোম পেজ সেটা লিখে দিব, আর লোগোটাকে আমরা এখানে বসাবো। সো লোগো কী টাইপের সেটা আপনি আগে দেখে নেবেন। আমাদের এই ওয়েবসাইটের লোগোটা কী টাইপের আসেন আমরা একটু দেখে নিই। আমাদের এই ওয়েবসাইটের লোগোটা কিন্তু একটা আইকনিক বা একটা শেপ দিয়ে বানাইছে। সো এর উপরে ক্লিক করেন, সিলেক্ট না হলে ডবল ক্লিক করেন, এই যে ইমেজটা আসছে। তারপরও আপনি এখান থেকে হচ্ছে লেয়ারটা দেখে নেবেন যে আসলে আপনি ইমেজটাকে পারফেক্টলি ধরতে পারছেন কি না। আর এখানে না আপনি আরেকটা কাজ করবেন, মাউসের কার্সর রেখে ওর হাইট উইথও আপনি বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন এখানে ডবল ক্লিক করছি, এখানে হাইট উইথ বলতেছে এইটা 42/38, অথবা যদি এইখান থেকেও দেখতে না পারেন সমস্যা নেই, আপনি প্রপার্টিজ হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এইখানে দেখতে পারবেন উইথ বলতেছে হচ্ছে 42 পিক্সেল এবং হাইট হচ্ছে কত 38 পিক্সেল। আমরা লোগোটা ঠিক মতন সিলেক্ট হয়েছে কিনা সেটা একটু দেখি। এখানে লেয়ারটাকে একটু ভাঙবেন, ভেঙে হচ্ছে দেখেন এখানে শেপ নিয়ে আসলে হচ্ছে এই লেয়ারটাকে মানে এই আইটেমটাকে তৈরি করা, আর সম্পূর্ণ পার্টটা হচ্ছে গ্রুপ করে রাখা হয়েছে হচ্ছে লোগোর ভিতরে, লোগো নামে এই পার্টটাতে। আমরা এই সম্পূর্ণ লোগোটাকেই নিয়ে নিব। এটা আমাদের ইমেজ টাইপের একটা কী বলে যে হচ্ছে আইটেম। এক্সপার্টে যান, এক্সপোর্টে যাব। আমরা এই লোগোটাতে তো হচ্ছে এখান থেকে ইমেজ আকারে নিব, এটা অবশ্যই ইমেজ হিসাবে নেবেন এবং পিএনজি ফরম্যাটে নেবেন যাতে ট্রান্সপারেন্সি মেনটেন থাকে। সো জাস্ট আইটেমটা সিলেক্ট করে এক্সপোর্টে যান, এক্সপোর্টে যাওয়ার পরে এখানে দেখবেন লোগোর পার্টে হচ্ছে এই যে এখানে প্লাস একটা সিম্বল দেওয়া আছে, প্লাস সিম্বলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনি 1 গুণ সেট করবেন, 1 গুণ, এটা হচ্ছে ডিফারেন্ট অন্য কোনো ভ্যালুও থাকতে পারে, এখানে 1 গুণ থাকবে। 1 থাকা মানে কি, মানে অ্যাকচুয়াল সাইজে থাকা। যদি এটাকে হচ্ছে আপনি ধরেন এই যে 2 গুণন দিয়ে দেন, তার মানে হচ্ছে এটা যা সাইজ আছে তার থেকে ডবল সাইজে বড় সাইজে আসবে, দরকার নেই, আমার অ্যাকচুয়াল সাইজ যেটা সেটা হলেই হবে। এবার এটাকে আমরা পিএনজি ফরম্যাটে নিব, এখান থেকে ড্রপডাউন থেকে আপনার যে ফরম্যাট দরকার সেটা সিলেক্ট করবেন। সাধারণত এসভিজি ফরম্যাটটা কিন্তু ওয়েবসাইটে লোড হইতে একটু সময় নিয়ে নেয়, এবং এসভিজি ইমেজ ওয়েবসাইটে বেশি ব্যবহার করলে ওয়েবসাইট কিন্তু স্লো হয়ে যায়। আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের ব্যাপারেও কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে, কী করলে একটা ওয়েবসাইট খুব দ্রুত লোড হবে, সেই বিষয়টাই হচ্ছে স্পিড অপটিমাইজেশন ওয়েবসাইটের। সো এই যে পিএনজি পার্টটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এবার এক্সপোর্ট বাটনে প্রেস করবো, চাইলে প্রিভিউ দেখতে পারেন, আমাদের প্রিভিউ দেখার দরকার নেই, আমরা সরাসরি এক্সপোর্টেই ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করলে দেখেন এখানে লোগোটা ডাউনলোড হয়ে গেছে। সো আমার কম্পিউটারে ডাউনলোড হয়েছে, আমি এখান থেকে ফাইলটাকে কাট করে নিয়ে চলে আসবো আমার কম্পিউটারে, আমার প্রজেক্টের ফোল্ডারে, যেই প্রজেক্ট ফোল্ডারে বর্তমানে আমরা কাজ করতেছি। ওকে ভাইয়ারা, এগুলো আরও ভেঙে ভেঙে আরও অনেক ডিটেলস আসলে হচ্ছে আপনাদের রেগুলার ক্লাসগুলোতে, মানে আপনারা ফুল স্ট্যাকের যে কোর্সটা সেই কোর্সটাতে হচ্ছে পান, বাট যেহেতু এটা ক্র্যাশ কোর্স আর হচ্ছে অল্প সময়,
খুব বেশি ডিটেলস হচ্ছে এখানে আমি ভাঙতে পারতেছি না, হ্যাঁ। তারপর যতটুকু পারতেছি আমি তো হচ্ছে ডিটেলস বলতেছি আপনাদের। সো লোগোটা আমার রেডি হয়ে গেছে। এইবার সেই লোগোটাকে, এটা আপাতত হচ্ছে এই একবারে নিচে কোনো যে স্ক্রিন সিলেকশন টুল, তার পাশে দেখবেন যে হচ্ছে একটা টোগল ডিভাইস টুলবার আছে, এটাতে ক্লিক করলেই অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ওই উপরের বাটনগুলো চলে আসে স্ক্রিনের রেসপন্সিভ করার জন্য। আপাতত এই পার্টটা এখানে হচ্ছে অফ থাকুক, আমাদের এখন রেসপন্সিভনেস এখন চেক করবো না, খালি আমরা এলজি স্ক্রিন ধরে এখন কাজ করে যাব। সো যেহেতু এখানে আমার লোগোটা ইমেজ টাইপের, সো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে ইমেজ নিব। কেন অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করলাম? অবশ্যই index.html বা হোম পেজটাকে আপনার কানেক্ট করে দিতে হবে এই জায়গাটাতে, তার জন্যই অ্যাঙ্কর ট্যাগটা নেওয়া। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হচ্ছে আপনি ইমেজটা নেবেন, মানে ফিলটা এরকম হবে যে আপনি ইমেজে ক্লিক করলে কি হচ্ছে, ওয়েবসাইটের যে হোম পেজটা সেটা লোডিং হচ্ছে। আর এইটাই আমরা করে থাকি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হচ্ছে কি, আমরা ইমেজ মানে আমাদের লোগোটার আইটেমটা বসাই। আমাদের ইমেজেস নামে ফোল্ডারের ভেতরে লোগো নামে ইমেজটা আছে, সো logo.png বসাই দিছি। এবং আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ব্যবহার করতেছি, আপনারা জানেন বুটস্ট্র্যাপে অনেক ক্লাস ওরা বানায় দিয়ে রাখছে, অনেক ক্লাস বানায় দিয়ে রাখছে। এখানে বুটস্ট্র্যাপ, এই getbootstrap.com ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে সব খালি ক্লাস। যেমন ইমেজের পার্টে যদি আপনি যান, দেখবেন যে হচ্ছে ইমেজের জন্য ওরা ইমেজ ফ্লুইড নামে একটা ক্লাস বানাইছে, যেটা ইমেজটাকে কী করতেছে, রেসপন্সিভ করতে সাহায্য করতেছে। অবশ্যই আমাদের ইমেজগুলো রেসপন্সিভ হইতে হবে। আরও অন্যান্য অনেক ক্লাস আছে, যে ক্লাসগুলো ব্যবহার করে আমরা খুব দ্রুত কাজ করতে পারবো। কেন কাজটা হচ্ছে খুব দ্রুত হবে? কারণ ওই যে আপনার জন্য ওরা লেআউট রেডি করে রাখছে, বা আপনার কাজের জন্য যা দরকার সব রেডি করা আছে। সরি, লেআউট রেডি না, লেআউটে কিন্তু বিশেষে রেডি করা থাকে, মানে আপনার কাজের জন্য সব কিছু রেডি করে রাখছে, আপনি ওইটা ব্যবহার করে কাজটাকে দ্রুত করতেছেন। সো ইমেজ যখন হবে, ইমেজ ফ্লুইড নামে ক্লাসটা ব্যবহার করবেন। আর এই জায়গাটাতে ভালো হয় আরেকটা কাজও করবেন, কাস্টম একটা ক্লাস লোগো নামে ধরে ফেলবেন। আর অল্টার অ্যাট্রিবিউট, এটা কিন্তু ফাঁকা রাখা যাবে না। এই অল্টার অ্যাট্রিবিউটে আমাদের প্রজেক্ট ফোল্ডারের এই প্রজেক্টের নামটা কি, এই প্রজেক্টের নামটা কি একটু দেখে নিই। আমাদের এই প্রজেক্টের নাম দিছে হচ্ছে এডুটেক। সো এই জায়গায় এসে আমরা লিখে দিব এডুটেক। এই এডুটেক কথাটাই না আমরা অল্টার অ্যাট্রিবিউটে দিয়ে দিচ্ছি, যাতে এই পার্টটুকু সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হয়। দিয়ে দিলাম। আমাদের মোটামুটি কিন্তু হেডারের কাঠামোগুলো একটু করে তৈরি করা শুরু হয়ে যাচ্ছে। পেজটা এসে যদি রিলোড দেন, ওই যে দেখেন লোগোটা বসে গেছে। এখন আমাদের এই যে মেনুর আইটেমগুলো হচ্ছে আমরা রেডি করব। ওকে, এখানে আমাদের বাটনের শুরু, বাটনের শেষ। সো বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস ব্যবহার করলে এখানে যদি কোনো আইডি থাকে, আইডিগুলো চেঞ্জ করে ফেলবেন। কেন চেঞ্জ করবেন এটার ব্যাখ্যা এখন দিচ্ছি না। ওর উপরে ক্লিক করে Ctrl+C Ctrl+H প্রেস করেন। এই জায়গায় এসে হচ্ছে ওরা রিপ্লেস করে ফেলবো আমরা nav1 নাম দিয়েই। রিপ্লেস অলে ক্লিক করলে সব রিপ্লেস হয়ে গেল। ওকে, এবং এই জায়গাটাতে আসেন, এটা আমাদের হচ্ছে মেইন পার্টটা, div eval lia। এই জায়গাটাতে একটা কাস্টম ক্লাস দিবেন অবশ্যই মেনু নামে, তাহলে ভালো হয়। মেনু নামে একটা কাস্টম ক্লাস এইখানেও থাকবে। এরপরে কি আছে, ইউএলের শুরু, ইউএলের শেষ, এই যে ULLIA, এই ULLIA দিয়েই আমরা মেনু আইটেমগুলো হচ্ছে রেডি করে থাকি। আমাদের এখানে কী দিছে ওরা, প্রথমে দিছে হচ্ছে একটা অ্যাবাউট আস। এই যে এখানে ক্লিক করে চাইলে হচ্ছে আইটেম লেয়ার থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি সরাসরি ওর উপরে ডবল ক্লিক যদি করেন তাহলে হচ্ছে ও কী করে দেবে, আপনাকে আইটেমটা সিলেক্ট করে দিবে। ওকে, সো এখানে অ্যাবাউট আস। এরপরে পার্ট একটা ফ্রেম দিয়ে কী করছে দেখি, একটা ড্রপ ডাউন বানাইছে এই জায়গাটাতে। হ্যাঁ, একটা ড্রপ ডাউন বানাইছে। আচ্ছা, আমরা আপাতত ড্রপ ডাউন দিব না, আমরা খালি হচ্ছে কিছু পেজের লিঙ্ক আপ দিয়ে চলে যাব। ধরেন অ্যাবাউট আস, আওয়ার ক্লাস, ব্লগ, কন্ট্যাক্ট, এরকম টাইপের হচ্ছে কিছু দিয়ে চলে যাব। সেটাকে কপি করব কীভাবে, ধরেন Ctrl+C প্রেস করেন, এখানে এসে আপনার যে পেজের নামটা সেটা এখানে এই হোম পেজে এখানে এটা পেস্ট করেন। আচ্ছা, একবারে সব কপি হয়ে চলে আসে। মানে একজন ডেভেলপার, মানে সরি ডেভেলপার না, অ্যাকচুয়ালি আমরা তো ডেভেলপার, যারা এটা করছে তারা তো হচ্ছে ফিগমার ডিজাইনার। সো একজন ডিজাইনার তাদের কাজকর্মের সময় একটু তাদের মতন করে কিছু বিষয় মেনটেন করে। সো আমরা এটাকে অ্যাবাউট আস টেক্সটটাকে কপি করতে গেলে কী করব, ওর লেয়ারটা ধরেন, এই যে এখানে ধরছেন না, এইটা Ctrl+C দিয়ে কপি করেন এবং এইখানে এসে হচ্ছে এটা পেস্ট করেন। আমাদের মেনু বারের আইটেম কয়টা হবে সেটাকে দেখে নিই, 1 2 3 4, 4টা আইটেম। ওটা না হোম রাখে নাই, হোম রাখার দরকার ছিল। আসেন আমরা হোম রাখি, আমরা একটা হোম রাখবো। সো একটা হোম থাকলো, আমাদের হোম পেজটা হবে হচ্ছে আমাদের index.html, সেইটা আমরা এখানে কানেক্ট করে দিলাম। index.htmlটা কানেক্ট করে দিব অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। এইখানে অলরেডি বুটস্ট্র্যাপের সাহায্যে যে ক্লাসগুলো ব্যবহার করা হয়েছে, nav আইটেম, nav লিঙ্ক ইত্যাদি ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু স্টাইলগুলোও চলে আসছে। দেখেন অলরেডি এই যে আইটেমগুলো পাশাপাশি সুন্দর করে সাজানো। বাট তারপরেও এখানে আমাদেরকে কাস্টম ক্লাস ব্যবহার করে আরও কাস্টম CSS করে এটাকে আমাদের মতন করে সাজাইতে হবে। বাট তার আগে
তার আগে আমরা টোটাল হচ্ছে বাকি আইটেমগুলো একটু দেখে ফেলি। হোম থাকবে একটা হোম থাক 1 2 3 4 চারটা হচ্ছে আরও লাগবে। সো এই একটা কি কপি পেস্ট করেন 1 2 3 4 এইগুলো হচ্ছে ফেলে দেন। এগুলো হচ্ছে বাকি যে অতিরিক্ত যা আছে এগুলো ফেলে দেন। চারটা ইউএলএলআই হচ্ছে নিয়ে ফেলছি। এইবার নিয়ে চলে আসেন। এবার কাজ হবে হচ্ছে অ্যাবাউট আস, কন্ট্রোল সি, এখানে বসাই দেবো অ্যাবাউট আস। তারপরে হচ্ছে এখানে দিছে কি আওয়ার ক্লাস। আমি ওই একবারে লেয়ারটা থেকে আনতেছি কপি পেস্ট করে এই জায়গায়, যাতে সুবিধা মতন কপি পেস্ট করা যায়। এখানে সরাসরি টেক্সট থেকে একটু কপি পেস্ট করাটা কষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমি লেয়ার থেকে ধরে আইটেমগুলো কপি পেস্ট করলাম। অ্যাবাউট আস, আওয়ার ক্লাস, ব্লগ এবং হচ্ছে ই কন্ট্যাক্ট নামে কিছু পার্ট এখানে পাইছি আমরা, কিছু বিষয় মানে মেনুর আইটেমগুলো। সেভ করেন। ওয়েবসাইটে এসে আপনি পেজটাকে কি করবেন, এবার রিলোড দিবেন। এই মেনু আইটেমটা কিন্তু মাঝামাঝি বরাবর থাকবে। যদি আমরা দেখি এখানে ওরা মেনু আইটেমটাকে মাঝামাঝি বরাবর রাখছে। সো এই মেনু আইটেমটাকে মাঝামাঝি রাখার জন্য বুটস্ট্র্যাপের এই জায়গাতে এসে দেখেন ওরা এইটাকে মেনটেন করতেছে হচ্ছে মার্জিন হচ্ছে এই ক্লাসটা থেকে। আপনি এটাকে জাস্ট এম অটো লেখেন। এম অটো মানেই হচ্ছে মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, মানে হচ্ছে কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে চলে আসবে আইটেমগুলোকে। সেভ করেন, পেজে এসে রিলোড দেন, দেখেন আমার আইটেমগুলো মাঝখানে চলে আসছে। আর তারপরে কি আছে, তারপরে ওরা একটা সার্চ ব্যবহার করছে, একটা সার্চের ফিল্ড রাখছে, একটা সার্চের ফিল্ড রেখে দিছে। এখানে কিন্তু কিছুটা বর্ডার রেডিয়াস হচ্ছে, তাই না? কতটা বর্ডার রেডিয়াস ব্যবহার করছে এটা দেখতে হবে আমাদের। এটা দেখার জন্য আমরা ওর উপরে ডবল ক্লিক করে প্রোটোটাইপে যাবো। এই যে এখানে সরি প্রপার্টিজ না, এখানে আসলে এটা তো ধরাটা একটু কষ্ট হয়ে গেল, দাঁড়ান এখানেই এটার ভিতরে আরেকটা ফ্রেম, এইখানে পুরোটা একটা ফ্রেম নিছে, তার ভিতরে আরেকটা ফ্রেম নিছে। অনেক সময় যদি হচ্ছে মেইন ফ্রেমটাকে ধরে যদি বুঝতে না পারেন, যেমন আমি হচ্ছে এখানে বুঝতে পারিনি, এখানে কিন্তু একটা বড় রেডিয়াস আছে কোনায়, বাট ওটা ধরতে পারতেছি না। সো ডবল ক্লিক করলে মেইন যে লেয়ারটা সেটা সিলেক্ট হলো, তারপরে লেয়ারটায় যাবেন, মানে লেয়ারগুলোকে ভাঙবেন একটা একটা করে, তাহলে দেখবেন যে হচ্ছে প্রপার্টিজের পার্টে মোটামুটি কিছু আইডিয়া আরও ভালো পাওয়া যাবে। এই আইটেমটাকে ওরা উইথ দিয়ে রাখছে 320 পিক্সেল, হাইট দিয়ে রাখছে হচ্ছে 55 পিক্সেল। উইথটা আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড দিয়ে মেনটেন করব, আর হাইটটাকে আমরা মেনটেন করবো হচ্ছে আমরা নিজেরা কাস্টম কোড করি। এই যে এখানে আসছে হচ্ছে রেডিয়াস, বর্ডার দিছে হচ্ছে 1 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস দিছে হচ্ছে 8 পিক্সেল পরিমাণে, আর তার ভেতরে হচ্ছে বেশ কিছুটা প্যাডিংও দেওয়া আছে। এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালার এইটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া, যদিও এমনিতেই হচ্ছে ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকে। ওকে, তাহলে এই সার্চ বারটা হচ্ছে আমরা বসানো শুরু করি। সার্চ বারটা বসানোর জন্য এখানে দেখেন আমাদের একটা ফর্ম দিয়েই দিছে ওরা, এই যে এখানে একটা ফর্ম দেওয়া আছে, যদিও এই ফর্মটাকে কিছুটা হচ্ছে কাস্টমাইজ করতে হবে। এখানে যে ডিফল্ট যে ফর্মটা, ওই ফর্মটার সাথে এইটাকে একটু হচ্ছে মেনটেন করে নিতে হবে। দাঁড়ান একটু দেখে নেই কী কী দিছে ওরা এই পার্টটায়। একটা প্লেস হোল্ডার আছে সার্চের, আর তার ভিতরে হচ্ছে একটা আইকনও হচ্ছে বসানো। এখন বলতে পারেন ভাইয়া এই আইকনটা বসায় কেমনে? এইটা প্লেস হোল্ডার, সার্চের এই পার্টটা হচ্ছে প্লেস হোল্ডার থেকে আসবে। আর এই যে পাশে যে আইকনটা বসানো না, এইটাকে আমাদের ফর্ম গ্রুপ থেকে নিতে হবে, কিন্তু এটা নিতে গেলে এখন হয়তো হচ্ছে অনেক বেশি সময় লাগবে। দাঁড়ান, ইনপুট গ্রুপ একটা অপশন আছে, আপনাদেরকে একটু দেখাই। মানে এই জায়গাটাতে আপনি দুইটা আইটেম একসাথে হচ্ছে রাখবেন পাশাপাশি, দুইটা পার্ট হচ্ছে এখানে বিভক্ত হবে। একটা পার্ট হবে হচ্ছে আপনার এই সার্চের যে হচ্ছে ফিল্ড, এটা আরেকটা বিষয়, এই সার্চের অপশনটা না আপনারই না ইউজার ফ্রেন্ডলি না। কেন ইউজার ফ্রেন্ডলি না সেটা একটু বলে দিই। নর্মালি একজন ইউজার কী করে, সার্চের এই ফিল্ডে এসে সে কিছু একটা লেখে সার্চ করবে। সো ধরেন সে হচ্ছে একটা টিউটোরিয়াল সার্চ করতেছে, লেখলো টিউটোরিয়াল, লেখার পরে সে কিন্তু এই ডাটাটা সাবমিট করার জন্য একটা মানে কি বলবে যে হচ্ছে একটা সার্চের মানে সাবমিট বাটন খুঁজবে। এইখানে কিন্তু তারা এই সার্চের সাবমিট বাটনটা কিন্তু দেয় নাই। এখন বলতে পারেন ভাইয়া এইটা তো এই জায়গায় তো দিছে। সাবমিট বাটন কখনো কোনো ফর্মের আপনার হচ্ছে আগে বা প্রথম দিকে থাকে না। মনে করেন যে এটা কি একবারে লেফট সাইডে থাকবে না। সাবমিট ফর্মের যদি কোনো ফাংশনালিটি থাকে সেটা থাকবে হচ্ছে একবারে ফর্মের কোন দিকে, যে হচ্ছে ফর্মের আপনার ডান দিকে। আপনারা দেখেন নিজেরা হচ্ছে আমার কথার সাথে কথাটা হচ্ছে মিলাই দেখেন, আপনারা অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন টেমপ্লেট দেখেন। যেমন এই পেজেই আমি আপনাদেরকে হচ্ছে দেখাতে পারি, নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এইখানে দেখেন একটা নিউজ লেটার দিয়েছে, কিন্তু এটা কিন্তু একটা ফর্ম। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে হচ্ছে জয়েন নাওতে ক্লিক করলে ইমেল অ্যাড্রেসটা সাবমিট হবে।
এই যে জয়েন নাওয়ের যে পার্টটা, এই পার্টটাই কিন্তু হচ্ছে আপনার আপনার মেইন যে সাবমিটেড ডাটা সাবমিটের যে বিষয়টা, এইটা কিন্তু এই যে এইখান থেকেই হবে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে ওই উপরে ফর্মটাতে কিন্তু সাবমিটের পার্টে কিছু বানায় নেই, এইটা আসলে ভালো হয় নাই, মানে এই জিনিসটাই হচ্ছে আসলে ভালো হয় নাই, ওদের ইউজার ফ্রেন্ডলি হয়নি সহজভাবে যদি বলি। এখানে একটা সাবমিট বাটন বা সামথিং কিছু রাখতে হবে, একটা সিম্বল বা সামথিং কিছু একটা। আচ্ছা, তাহলে এখন আমরা কী করতে পারি এটা সার্চের ব্যাপারটা নিয়ে? ধরেন এইখানে যেটা দেওয়া আছে আইকনটা, এটা কিন্তু হচ্ছে আপনার কী বলে জাস্ট একটা আইকন বসবে, ফিল্ডের শুরু দিকে একটা আইকন বসবে। আসেন এইটার একটা কনসেপ্ট আমি আপনাদের এইখান থেকে ইনপুট গ্রুপ থেকে দেওয়ার চেষ্টা করি। ফর্মের পার্টে সেই ইনপুট গ্রুপে যদি যান, এই যে দেখছেন এখানে আইকনের পার্টটা বসানো, এই যে এটা জাস্ট আপনাদের এই ফিল্ডটাই লাগবে, এই ফিল্ডটাই ওইখানে সার্চের পার্ট হচ্ছে আপনাদের লাগবে। আপনার এটা নিয়ে আবার কাস্টম সিএসএস কিন্তু করতে হবে কিছু বিষয়, হ্যাঁ। এই যে ইনপুট গ্রুপ আপনি একটা বসাবেন ডিভ দিয়ে, এখানে স্প্যান দিয়ে একটা আইকন বসানো, এই যে এই জায়গাটাতে হচ্ছে আপনি সার্চের আইকনটা বসাবেন, আর তারপর হচ্ছে ইনপুট ফিল্ডটা অ্যাজ ইউজুয়াল। এইখানে দুইটা পার্ট হচ্ছে, একটা পার্ট হচ্ছে স্প্যান, পরের পার্টটা হচ্ছে আমার ইনপুট ফিল্ড। বাট দেখলে মনে হবে যে হচ্ছে দুইটা একই রকমের, প্লাস আরও অনেক হচ্ছে কাজ আছে। চলেন আমরা এই ডিফটাকে নিয়েই আমরা এইখানে হচ্ছে বসানোর ট্রাই করি। লেটস সি যে হচ্ছে কী হয়, কতটুকু কী আসে। সো এখানে ডিভ একটা ফর্ম গ্রুপ ইনপুট ফিল্ড, কিন্তু এখানে খালি এই ইনপুট ফিল্ড নিলে হবে না, যেহেতু এটা একটা সার্চের ফিল্ড, সার্চের পার্ট, আপনাকে কিন্তু কী করতে হবে, আপনি কিন্তু হচ্ছে একটা ফর্মের শুরু শেষ নিতে হবে এখানে। সো ফর্মের এইখানে একটা শুরু, ফর্মের একটা শেষ, এই সম্পূর্ণ পার্টটার ভেতরেই হচ্ছে আমি আমার এই ইনপুট গ্রুপটাকে হচ্ছে বসায় দিচ্ছি। এইভাবেই হচ্ছে ধরেন থাকুক, ফর্মের শুরু ফর্মের শেষ, অ্যাকশনের পার্টটা ফাঁকা রাখা যায় না। এই অ্যাকশনের পার্টটাতে কিচ্ছু না দিলেও অ্যাটলিস্ট একটা হচ্ছে হ্যাশ দিয়ে রাখবেন। আর এই জায়গাটাতে এসে হচ্ছে স্প্যান আর আমার ইনপুট ফিল্ড। এখন যেটা সমস্যা হলো ভাই, সাবমিট বাটন কই? আসলেই আমি সাবমিট বাটনটা কীভাবে বসাবো, কী দিব, সেটা আমিও চিন্তা করতেছি যে সাবমিট করবো কীভাবে ডাটাটাকে। আচ্ছা, আজকে আর বেশি সময়ও নাই ক্লাসের, বাট তারপরও আসেন সামনে আগাই যতটুকু পারা যায়। পেজটা একটু রিলোড দিই, দেখি কী আসে। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। লেআউটটা কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা সেটা একটু দেখব। এইখান থেকে এই আইটেমটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা অ্যালাইনমেন্ট ঠিক নাই, এইটা পাশাপাশি আছে কিনা, সবই পাশাপাশি আছে, কিন্তু এই আইটেমটা, এই যে ফর্মের যে আইটেমটা যেটা বসাইছি সেটা হচ্ছে কি হয়েছে, উপরের দিকে উঠে রয়েছে। কেন উপরের দিকে উঠে রয়েছে সেটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই যে হচ্ছে ফর্ম গ্রুপ থেকে, সরি ইনপুট গ্রুপ থেকে একটা এমবি মার্জিন বটম 3 দিয়ে একটা ক্লাস দেওয়া, এইটার কারণে এই প্রবলেমটা হয়েছে, মানে একটা মার্জিন বটম আসে। সো এই ক্লাসটা বাদ দিয়ে দেন, পেজে এসে রিলোড দেন, এখন আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, একটা সাবমিট বাটন দরকার ছিল আমাদের, ঠিক না, ডাটা সাবমিট করার জন্য। আচ্ছা, এটাকে চাইলে না আমরা একটু হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারি। আসেন এই স্প্যানটাকে এখানে রাখারই দরকার নেই, আমরা এইটাকেই সাবমিট বাটন আকারে হচ্ছে পরবর্তীতে হচ্ছে ব্যবহার করার জন্য পরে ব্যবহার করি। যদিও এখানে এই বিষয়গুলো সবই চেঞ্জ হয়ে যাবে, আইকন এখানে এটা এইভাবে, মানে এই স্প্যান দিয়ে ডাটা সাবমিট হবে না। ডাটা সাবমিট করার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে এখানে একটা সাবমিটের ফাংশনালিটি অ্যাড করতে হবে, মানে সার্চের একটা আইকন বা সামথিং কিছু একটা আইকন না, মানে সাবমিট করার যে প্রসেসটা। ওকে, আসেন এখানে একটা বাটন নেই, BUTTON বাটন। আমি একটু বাটনের টাইপটা এখানে হচ্ছে বলবো সাবমিট, মানে এই বাটনে ক্লিক করলে ডাটা সাবমিট হবে। আর এই বাটনের ভেতরে যেহেতু বাটন বানাইছি, তাহলে আর এই স্প্যান বা এগুলো আমার দরকার নেই। এখানে ইনপুট গ্রুপ টেক্সট এটাও দরকার নেই। লেটস সি হাউ ইট ওয়ার্কস। এটা আপাতত অফ করে দেন। আপাতত এই আইকনটা যেটা আছে এইটা কপি করে এই জায়গাটা একটু বসায় রাখেন, এমনি ডামি একটা ডাটা বসায় আমরা একটু দেখি কেমন আসে। হ্যাঁ, এমনি হচ্ছে বসে রয়েছে ওই পাশে এমনি বসে রয়েছে, তাহলে স্প্যানের এই পার্টটুকু দরকার নেই। এখানে যে ক্লাসটা আছে স্প্যানে, এই ক্লাসটা থেকে হচ্ছে খালি হচ্ছে ওই স্টাইলটা নিয়ে আসতেছে। আমরা এই ক্লাসটা সরাসরি কল করে দিই, দেখি কেমন স্টাইল আসে। এই যে স্টাইলটা চলে আসছে। ওকে, এটা আর দরকারই নেই, এটা বাদ দিয়ে দেন। আর এখন আইকন হচ্ছে নিয়ে আসতে হবে। আমরা তো মানে সিম্বল এইটা না, সার্চের জন্য তো হচ্ছে সিম্বলটা ডিফারেন্ট হয়। আমি হচ্ছে এই পার্টটুকু মডিফাই করে ফেললাম। হ্যাঁ ভাইয়েরা, এখানে এই ডিজাইনটুকু মডিফাই করে ফেলেন আপনারা, দরকার নেই এখানে, এটা মানে ফ্রুটফুল হয় না, ওই কারণেই আর কি এই ফরম্যাটে নিয়ে আসা। এই ইনপুট ফিল্ডের ভেতরে কী দেওয়া আছে একটু দেখি, ফিল্ডগুলো কী কী দেওয়া। ইনপুট টাইপ টেক্সট,
ফর্ম কন্ট্রোল নামে ক্লাস দেওয়া, যেখান থেকে বুটস্ট্র্যাপে একটা স্টাইল আসে। এখানে ইউজার নেম থাকবে না, এখানে থাকবে হচ্ছে সার্চ, SEARCH, সার্চ। এরিয়া লেভেল আর হচ্ছে এরিয়া ডেসক্রাইব বাই, এই দুটো অ্যাট্রিবিউটের দরকার নেই, বাদ দেন। পেজে এসে একটু রিলোড দেন। সো এখানে সার্চ কথাটা বলতেছে, এখন খালি এখানে আমার একটা সার্চের কী দরকার, সার্চের একটা হচ্ছে আইকন দরকার, যেটাতে ক্লিক করে হচ্ছে ডাটাটা কী হবে, সাবমিটের জন্য যাবে, প্লাস এগুলোর স্টাইলগুলো আমার মেনটেন করা দরকার। এখন এই আইকনটা হচ্ছে যদি দেখাইতে যাই, তাহলে আমাকে আবার আইকন কানেক্ট করে নিয়ে আসতে হবে আপনাদের এইখানে। আমি একটু শর্টকাট করার ট্রাই করতে পারি, আমি ফন্ট অসামের একটা আইকন এনে সার্চের আপাতত এখানে বসাই দিতে পারি। সো ফন্ট অসামে যান আপনারা, এবং ওইখান থেকে হচ্ছে সিডিএন পাওয়া যায়, ফন্ট অসামের কিট সিডিএন একটা স্ক্রিপ্ট দেয়, যদিও আপনাকে এটার জন্য হচ্ছে সাইন ইন করতে হবে। সাইন ইন করলে ইজিলি হচ্ছে আমরা এটা পেয়ে যাই। আমার এটা কী দিয়েছিলাম আমার মনে নেই, দাঁড়ান। আচ্ছা, আমার সম্ভবত ফন্ট অসাম এখানে থাকার কথা প্রজেক্ট ফোল্ডারে, আমি দেখে আসি প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এখানে কোনো জায়গায় রাখছি কিনা। যদি উপরে কোনো জায়গায় ফন্ট অসাম, আচ্ছা এই যে রাখছি, এই যে সিডিএন একটা আছে আমার কাছে ডাউনলোড করা, গুড জব। মানে আমি আমার নিজেরে বলতেছি, আপনাদেরকে বলতেছি না। এই যে এখন হচ্ছে আর আপনাদেরকে ওই এত কষ্ট করে ওই অধিকার নেওয়ার দরকার হইল না। বাট একটা জিনিস দেখতে হবে আমাদের, ফন্ট অসামের হচ্ছে সার্চের যে আইকনটা, সেটা তো লাগবেই। ওকে, সার্চের আইকনটা নিতে হবে। এই সমস্ত পার্টগুলো আইকন আকারে ম্যানেজ করাটাই ভালো। আর আপনার যদি এই হুবহু এই আইকন যদি না মিলে, তাহলে কি করতে হবে, তাহলে এই আইকনটাকে পিএনজি ফরম্যাটে ইমেজ হিসেবে এখান থেকে নিয়ে যেতে হবে। আমি একটু ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ওকে ভাঙার চেষ্টা করি। এই যে ম্যাগনিফাই গ্লাস, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে বানাইছে ডিজাইনার, এখানে এটা বানাইছে। সো যদি এই হুবহু স্টাইল না পান, কি করবেন, এক্সপোর্টে যাবেন, এটা সিলেক্ট করছেন তো, ওই যে এখান থেকে লেয়ারে সিলেক্ট করে এক্সপোর্টে যান, ম্যাগনিফাই গ্লাস প্লাস সিম্বলে ক্লিক করেন, ক্লিক করে এক গুণন রাখেন, পিএনজি ফরম্যাটে এটা এক্সপোর্ট করে নিয়ে যাবেন। ওকে, যে এখানে দেখেন আইকন চলে আসতেছে, তখন আর কি হচ্ছে ওইটা লাস্ট ফরম্যাট। তাহলে ওইটা যদি আবার করতে চাই, তাহলে যেটা হবে, এখানে আমাদের বাটনের ভেতরে এই জায়গাটাতে হচ্ছে ইমেজ বসায়, ইমেজের ফাইলের লিঙ্ক আপটা বসায় দিতে হবে। যাই হোক, আমি আপাতত ফন্ট অসাম দিয়েই আপনাদেরকে করে দেখাচ্ছি। ফন্ট অসামের স্ক্রিপ্টটা, যেহেতু এটা আইকনের স্ক্রিপ্ট, এই জায়গায় হেডেই হচ্ছে রাখলাম, চাইলে নিচেও দেওয়া যায়। আমার আইকন লোড হয়ে যাবে এখন, আইকনসের পার্ট থেকে আমি আইকন নিয়ে আসতেছি। আশা করি এই হুবহু টাইপের হচ্ছে ফন্ট অসাম আইকন পাবো। এটা হচ্ছে SEARCH, সার্চের আইকনটা লিখে সার্চ করলাম। প্রিমিয়ামগুলো আমরা পাবো না, আমাদেরকে হচ্ছে ফ্রিটাই নিতে হবে। আর ফ্রি আমরা যেটা নিচ্ছি সেটা কিন্তু একটু কিছুটা একটু বোল্ড, একটু মোটা, আর এগুলো হচ্ছে একটু লাইট, মানে একটু মানে পাতলা বা চিকন, বাট এগুলো আমাদের দিবে না, আমাদের হচ্ছে ফ্রিটাই ব্যবহার করতে দিবে। সো আমরা ফ্রিতে ক্লিক করে নিয়েও সার্চ করতে পারি। ওকে, এই যে এটাই আমরা হচ্ছে এখন ব্যবহার করব, আর কিছু করার নেই। সো এটা ব্যবহার করার জন্য ওর উপরে ক্লিক করেন বা অন্য একটা ট্যাবে ওপেন করেন। কী ব্যাপার, হ্যাঁ আসে, লোড হয়নি তখন, এখন ক্লিক করলাম, চলে আসে। আমরা HTML পার্টে ব্যবহার করবো, সো HTML ক্লিক করেন, এই যে এখানে দিয়ে দিছেও, ও এটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে গেল। এবার এই কপি করা আইকনটাকে নিয়ে এসে এই জায়গায় বসায় দেন। ওকে, আইকনটাকে বসাই দিয়েছি। এবার ওয়েবসাইটে এসে রিলোড দেন, এই যে আইকনটা আমাদের চলে আসে। এইবার আরও এইখানে অনেক স্টাইল করে এটাকে রেডি করতে হবে। বাট এই যে দেখেন যতটুকু বসেছি এটা কিন্তু রেসপন্সিভ। কীভাবে, টোগলারে ক্লিক করেন, তাকান এদিকে বড় স্ক্রিনগুলোতে আমরা LG স্ক্রিনটাকে হচ্ছে মেইন ধরে কাজ করতেছি। দেখেন LG স্ক্রিনে পুরো সবগুলো আইটেম আসতেছে। আমাদের কিন্তু এখনও CSS প্রসেস এটা কমপ্লিট হয়নি, বাট আমাদের হেডের কিন্তু তারপরে রেসপন্সিভ আছে। তারপরে এখানে হচ্ছে আমরা LGতে আছি বর্তমানে। LGর উপর যে স্ক্রিনটা, এটা হচ্ছে 1200 পিক্সেল হচ্ছে, দেখেন হেডের আইটেমগুলো সবগুলো দেখতে পাচ্ছি। এরপরে এক্সট্রা লার্জ সবগুলো আইটেম আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি। এইটার পরে কি এমডি স্ক্রিনে দেখেন এটা আসবে হচ্ছে এই টোগুলারের মাধ্যমে নিচে, কারণ এমডি স্ক্রিনে আসলেই যেহেতু স্ক্রিন সাইজ ছোটো, আইটেমগুলো নিচে দেখাবেন। আর এটা দেখাবো কীভাবে, এই বুটস্ট্র্যাপের ন্যাপবার ব্যবহার করে অটোমেটিক্যালি ফাংশনালিটি এখানে কানেক্ট করাই আছে, খালি ওইটা ইউটিলাইজ করা আমাদের কাজ। ক্লিক করেন, এই যে আমাদের মেনু বার আইটেম চলে আসছে নিচে। মোবাইল স্ক্রিনে যান, দেখেন রেসপন্সিভ হয়ে হচ্ছে চলে আসে। বাট ভাইয়ারা, এখনও আমাদের আরও অনেক কাজ বাকি আছে। ভিতরে কন্টেন্ট যা আছে সেগুলোকে স্টাইল করে সেই বিষয়গুলো নিয়ে এখনও কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। আজকের ক্লাসে এই পর্যন্তই রাখবো। আমি আপনাদেরকে মানে আমার ইউটিউব চ্যানেলটা, আপনারা এইখানে হচ্ছে যান, ইউটিউবে গেলে আপনারা হচ্ছে আমার এই ভিডিওটা পেয়ে যাবেন, youtube.com, এখানে হচ্ছে মিনহাজ ফয়সাল লিখে যদি আপনারা সার্চ করেন আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। ইনশাল্লাহ আমি এইখানেই ভিডিওটা দিয়ে দিচ্ছি।
জাস্ট মিনহাজ ফয়সাল লিখে সার্চ করলে ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, বা গুগলেও সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আবার অনেকে মেইলেও হচ্ছে ইনশাল্লাহ, যার যার মেইল অ্যাড্রেস আছে তাদেরকেও ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে মেইলে।